আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। স্যার, শুনতে পাচ্ছি কথা। কন্টিনিউ করেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আজকের সেশনটা হচ্ছে মেইনলি আপনার সাকসেস মাইন্ডসেট হিসেবে আমরা ফ্রি সেশন একটা সেমিনার অফার করলাম, যেটা হচ্ছে ফাউন্ডেশন অফ ইফেক্টিভ দ্য ফাউন্ডেশনস অফ হাইলি ইফেক্টিভ হ্যাবিটস। এই সেশনটা আমাদের নেক্সট নভেম্বরের 1-2 তারিখের দিকে আমরা 4 দিনের একটা ফুল পেইড সেশন আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। তো ওইটা যাওয়ার আগে একটা 7 হ্যাবিটস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এই সেশনটা। তা আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি। আমাদের সেশনে আমরা একটু আগাতে আগাতে এরপর আপনাদের সাথে একটু সামান্য পরিচিত হব, অ্যাটলিস্ট মেসেজ হলো জানাবেন। আমি আগে একটু শুরু করি। প্রথমে আমরা শুরুটা করবো একটা ছোট একটা সুন্দর একটা স্টোরি দিয়ে। আপনারা অনেকে স্টোরিটার নাম শুনেছেন, হয়তো পড়েননি, হয়তো পড়েছেন। স্টোরিটার নাম হচ্ছে দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। এটা হচ্ছে একটা খুব বিখ্যাত একটা বই। এই বইটা লিখেছিলেন, এবং ছোট বইটা, খুব বেশি বড় না, 80 থেকে 100 পেজেস এর একটা বুক। সেবা প্রকাশনীর বইগুলো যে সাইজের ছিল ওই সাইজের একটা বই। বইটা লিখেছিলেন রবিন শর্মা। রবিন শর্মা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রেনার, এবং যারা মাইন্ড নিয়ে কাজ করেন ওরকম একটা লোক, যিনি হলিস্টিক ফিলান্থ্রপিক, যাকে বলে আপনার শুধু মেন্টাল না, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, চারটা পার্টে যারা কাজ করেন ওরকম একটা পার্ট উনি বুঝছেন রবিন শর্মা। আমি ওনার স্টোরিটা একটু আপনাকে শেয়ার করি। এটা হচ্ছে ওর স্টোরির কাভার বুক। এর অনেকগুলো এডিশন আছে, আমার কাছে এডিশনটা আছে, এটার জন্য দেখালাম। রবিন শর্মা, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি, এ ফেবল অ্যাবাউট ফুলফিলিং ইউর ড্রিমস অ্যান্ড রিচিং ইউর ডেস্টিনি। ফেবলস বলতে আমরা যে গল্প বলি না, উপকথা, গল্পের মাধ্যমে বোঝানো, এরকম একটা ফেবল। এই গল্পটা হচ্ছে একজন অ্যাডভোকেট। স্টোরিটা হলো একজন অ্যাডভোকেট। হি ওয়াজ ভেরি ফেমাস। উনি অ্যাডভোকেটশিপ করার পর উনি কাজে ঢুকলেন ইউএস এর অ্যাটর্নি, ওরা তো অ্যাটর্নি বলে। এবং উনি গোয়িং ফ্লাই, হাই ফ্লাই বলে না, মানুষের জীবনে কিছু হাই ফ্লাই থাকে। উনি কাজ করছেন, দুহাতে অর্থ কামাচ্ছেন। উনি বড় একটা ম্যানশন যেটাকে বলে, একটা নিজের বাড়ি আছে, বিরাট বাড়ি। ইভেন ওনার পার্সোনাল জেটও আছে, পার্সোনাল ফ্লাইটও আছে। এবং উনি ফেরারি ড্রাইভ করেন। তাহলে সোজা হিসাব হচ্ছে হি ইজ ভেরি সাকসেসফুল। যে লোক পার্সোনাল ফ্লাইট মেনটেন করতে পারে এবং যারা ফেরারি মেনটেন করতে পারে, ইউএস এর পার্সপেক্টিভে they are really rich. They are really rich. So he is also a rich man, এবং he's flying high. ওর লাইফে হচ্ছে একদম অনেক, মানে উঠছে, সে উঠছে আর উঠছে, ওকে কেউ ফেলতে পারবে না, ওরকম একটা সিচুয়েশন। ডানে বামে মানে কাজও করছে, বলে না ওই আমাদের দুর্গার বলে না 8টা হাত থাকে, দুর্গার 8 হাতে এক এক হাতে একটা কাজ করে, ওরকম সে মানুষ 2টো হাত হলেও সে লিটারালি 5-6টা হাতে কাজ করছে। সে ফোনের রিপ্লাই দিচ্ছে, সে কাজ করছে, ব্রেকফাস্ট করছে। দুর্গার 10টা আচ্ছা। আপনার একটু সাউন্ডটা অফ রাখেন, হ্যাঁ, খুব ডিস্টার্ব হয়। হ্যাঁ, আচ্ছা। অনেকগুলো কাজ করছে সে এই পার্ট গুলোতে। কাজ করতে করতে দেন ওর মধ্যে ওর একটা সময় ওর অ্যাফেয়ার ছিল। অ্যাফেয়ার হওয়ার পর ওর বিয়ে হলো। বিয়ে হওয়ার পর এবং একটা সময় ও এত ব্যস্ততার কারণে ওয়াইফকে সময় দিতে পারে না, ওর ডিভোর্স হয়ে গেল একটা সময়। এবং ওর সব আছে, ওর টাকার পেছনে দৌড়ছে, যেটাকে আমরা র্যাট রেস বলি। র্যাট র্যাট রেস শব্দটা কেন আসছে? ইঁদুর কি করে, ইঁদুর একজনের উপর একজন দৌড়াতে থাকে। যখন ইঁদুরগুলো একত্রে যায়, একজনের উপর একজন যায়, ইঁদুর কিন্তু পাশাপাশি যায়। অন্যরা গরু, ছাগল, অন্যান্য যে কোনো পোকা, তেলা পোকা, ওরা কিন্তু পাশে যায়, উড়ে যায়। ইঁদুর করে একজনের গায়ের উপর একজন যায়। এরা হচ্ছে র্যাট রেস, যার নাম র্যাট রেস। র্যাট রেস কেন? হ্যাপিনেস ইজ দিস ওয়ে, এখানে একটা লাইন লেখা আছে, হ্যাপিনেস দিস ওয়ে। দ্যাট মিনস এই যে টাকাটা কোথায়, এইদিকে গেলে সে আলটিমেট কোথায় যাচ্ছে, একটা ফাঁদে পড়ে যাচ্ছে। সে আর্ন করছে, হিউজ আর্নিং, মানে ওর অনেক কিছু আছে। ওই সময় ওর একবার একটা অ্যাটর্নির একটা কোর্টে গেল। কোর্টে একটা মেজর কেস চলছে। কেসে কথা বলছে, দুপক্ষের মধ্যে যুক্তি তর্ক অনেক কিছু চলতে চলতে হঠাৎ করে কোর্টে এসে থাম করে হার্ট অ্যাটাক করে পড়ছে। যখন সে হার্ট অ্যাটাক করে পড়ে যায়, তখন কোর্টে ওকে নিয়ে একটা তাড়াহুড়া, কি করবে, তখন সবাই নিল, অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্স নিয়ে ওকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর এবং সে হসপিটালে বেশ কিছুদিন ছিল। এরপর সে হসপিটাল থেকে ভেনিশ হয়েছে। মানে একটা স্টেজে, মানে ধরেন হি ইজ 40 or 45 ইয়ার্স ওল্ড, সাডেনলি ও কোথাও নাই। তো লোকজন দেখলো কি সে মারা যায়নি, কিন্তু ও নাই। ওর, সে বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু ও নাই।
এবং কিছুদিন পরে লোকজন দেখলো কি ও আস্তে 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 ওর জিনিসপত্রগুলো সেল হয়ে গেল, সে বড় বাড়ি চলে গেল, একটা ছিমছাম ঘরে আসলো, দামি গাড়ি নাই, দামি প্লেন নাই, কিছু নাই, কিছু নেই। তখন ওর সাথে একজনের দেখা হলো, বলে কি তুমি কোথায় ছিলে, ওয়ার আর ইউ? তখন সে বলে কি আমি না সুখের খোঁজে অনেক কাজ করেছি, আমি $1,000,000 ইনকাম করেছি, আমি কাজ করেছি, আমি অনেক কিছু করেছি, বাট আই কুডন্ট ফাইন্ড হ্যাপিনেস এনিওয়্যার। তখন আমি কি করেছি, আমি খুঁজতে 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 এক সময় নেপালে, নেপাল বলতে ওরা তো তিব্বতে বলে, মানে হিমালয়াতে গেলাম। আমি হিমালয়তে গিয়ে খুঁজতে খুঁজতে আমি এখানে সেজেস, সেজেস মানে সাধু, সেজেস অফ সিবানা, আমি ওদের সাথে গেলাম। এবং ওদের সাথে আমি সুদীর্ঘ 5-6 বছর ছিলাম। যখন সুদীর্ঘ 5-6 বছর ছিলাম, ওইখানে থাকতে 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 আমি ওদের প্র্যাকটিস দেখলাম, ওরা কি করে, ওদের হ্যাপিনেস কি, দে আর হ্যাপি, দে আর ফুলফিল, দে আর ফুল অফ লাইফ। ওরা, ওদের সিকনেস নাই, ওদের কিছু নাই, ওদের স্ট্রেস নাই, ওদের লাইফটা ডিফারেন্ট। কেন এমন হলো? তখন যখন আমি ঘুরতে ঘুরতে ঘুরতে, তখন একটা পর্যায়ে আমি ওদের বসকে, মানে একদম যিনি চিফ সেজেস যিনি আছে বলে, আমি ওনার কাছে গিয়ে বললাম আমাকে বলবে তোমরা কি, তোমাদের রহস্যটা কি? তখন সে ওকে একটা গল্প বলে, ছোট। পুরো গল্পটা হচ্ছে একদম ইংলিশ, আমি বাংলা করেছি আপনাদের জন্য, এটা ইংলিশে জাস্ট ওয়ান প্যারাগ্রাফের একটা স্টোরি। যে স্টোরিতে তখন ওই সে বলছে, কে বলছে, ওই ভদ্রলোক, মানে সাধুর যিনি হেড, সে বলছে, বলে আপনি চিন্তা করেন আপনি একটা অসাধারণ সুন্দর সবুজ বাগানের মাঝখানে বসে আছেন, চারিদিকে রঙিন ফুলে, এমন ফুল আপনি আগে কখনো দেখেন, পুরো পরিবেশ একদম শান্ত, প্রশান্ত, মনোমুগ্ধকর। আপনার মনে হচ্ছে যেন সময় থেমে আছে আর আপনি উপভোগ করছেন এই প্রাকৃতিক সৌন্দর্য। এই বাগানটার মাঝখানে একটা দাঁড়িয়ে আছে 6 তলা উঁচু একটা বাতিঘর, লাইট হাউস। হঠাৎ করে দেখলেন কি সে লাইট হাউসের দরজাটা খুলে, ফোন করে একটা সাউন্ড করে দরজাটা খুললো। দরজা খুলে ভেতর থেকে 109 ফিট লম্বা, 900 পাউন্ড ওজনের একটা জাপানি সুমো রেসলার বের হয়েছে। সুমো রেসলারের গায়ে কি ছিল, শুধু একটা গোলাপি রঙের তার, আর কিছু নেই, জাস্ট কোনো মতে একটা তার, সুমোরা তেমনি একটা ছোট ড্রেস পরে, ওইটাই। এবং সে যখন বাগানে হাঁটছে, কে, সুমো রেসলার যখন বাগানে হাঁটছে, হঠাৎ দেখতে পায় মাটিতে পড়ে আছে একটা সোনালী রঙের পুরনো ঘড়ি, মানে গোল্ডেন স্টপ ওয়াচ। সেই কে, সুমো রেসলারটা হাত সে বাঁকা হলো, ঝুঁকে ঘড়িটা নিল, ঘড়িটা হাতে পড়ে যায়, পড়ে নেয়, আর সাথে সাথে সে হঠাৎ ধাম করে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর বাগানের যে হলুদ গোলাপের মিষ্টি গন্ধে সে আবার জেগে ওঠে। সেও জেগে উঠে আবার উঠে দাঁড়ায়, সোজা দ্রুত উঠে দাঁড়ায়। সে বাঁ দিকে তাকায়, বাঁ দিকে তাকিয়ে দেখে বাগানের এক কোণে আছে দীর্ঘ একটি পথ, বাঁকানো, ঝলমলে হীরার মতো পাথরে ঢাকা। তখন সেই সুমল ইসলামের মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে। তখন সুমলের দেখা গেল সেই পথেই পা বাড়ায়, এবং মনে হলো সেই পথ তাকে নিয়ে গেছে চিরন্তন আনন্দ এবং শান্তির জীবনে। একটা অদ্ভুত গল্প। তাহলে এটা কি, গল্পটা এগুলোকে বলে ফেবল। দ্যাটস এটা সে ফেবল, মানে এখানে অনেক কিছু রূপক, রূপকের মাধ্যমে শেখানো। এখন এটা যখন বলছে, তখন ও পুরো কনফিউজড। কে, সে লয়ার। লয়ার বলছে এটা কি, এটা মানে কি বললেন বা কি হলো? তখন ওরা বলছে, তখন সেই সেজেস বলছে, এখানে, এখানে আমি পুরো স্টোরিতে তোমাদেরকে 7টা প্রিন্সিপাল এক্সপ্লেইন করেছি, জীবনের 7টা প্রিন্সিপাল। কি কি প্রিন্সিপাল? প্রথম প্রিন্সিপাল হচ্ছে, তুমি কোথায় বসেছিলে? একটা সুন্দর বাগানের মাঝখানে। তাহলে এখানে একটা বাগান, হোয়াট ইজ দ্য গার্ডেন? গার্ডেন হচ্ছে তোমার মন। তো ইউ হ্যাভ টু বি, তুমি যদি জীবনে সফল হতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, ইউ হ্যাভ টু বি মাস্টার টু কন্ট্রোল ইউর মাইন্ড। লাইট হাউসটা কি? বাগানের মাঝে কি ছিল? একটা 6 তলা উঁচু বাতিঘর, লাইট হাউস। হোয়াট ইজ লাইট? লাইট হাউস হচ্ছে ফলো ইউর ট্রু পারপাস। এটা হচ্ছে আমার ভিশন বা আমার উদ্দেশ্য, আমি কেন জেগে আসছি, পৃথিবীতে কেন আসছি। হু ইজ দ্য সুমো রেসলার? দ্যাট ইজ এ সুমো রেসলার, দেখলাম আমি লাইট হাউসের দরজা খুলে একটা সুমো রেসলার আসছে। সুমো রেসলার হচ্ছে, ইট ইজ এ সিম্বল অফ প্র্যাকটিস কাইজেন। কাইজেন অর্থ কি? কন্টিনিউয়াস সেলফ ইমপ্রুভমেন্ট। আপনি চাইলেই আমি আপনি সুমো রেসলার হতে পারবো না। কেউ যদি সুমো রেসলার হতে চায়, জাপানিজ প্যারেন্টসরা ওদেরকে ছোট থাকতেই দিয়ে দেবে, ওরা ওদেরকে কমপ্লিট ডিফারেন্টলি অন্যভাবে বড়। নর্মালি সুমো রেসলারের মতো যদি আমরা খাই নর্মালি বা কিছু করে, আমরা এমনি হার্ট অ্যাটাক করে মরি। কিন্তু দেখবে সুমো রেসলাররা অসুস্থ না,
ওরা অনেক ভারী থাকে, অনেক মোটা থাকে, কারণ ওরা একটা গেমের জন্য অরবিন্দের প্রস্তুত করে, কিন্তু এই প্রস্তুতটা একদিন হবে না, ধাপে 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 প্রস্তুত। সুমো রেসলারের কি ছিল? একটা ক্যাবল ছিল, একটা ক্যাবল ওয়্যার। এই ক্যাবলটা কি? ক্যাবলটা হচ্ছে লিভ উইথ সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন। সুমো রেসলার মাটিতে একটা ঘড়ি খুঁজে পেয়েছিল। হোয়াট ইজ দ্য ঘড়ি? ঘড়িটা হচ্ছে রেসপেক্ট অ্যান্ড ভ্যালু ইয়োর টাইম। এবং সে যখন বেহুশ হয়ে পড়ে গেল, তখন কি হলো? হলুদ রঙের সেই গোলাপের সুগন্ধে সে জেগে উঠল। এই যে হলুদ রঙের ফ্রেগ্রেন্স রোজেস, এটার অর্থ কি? সার্ভ আদার সেলফলেসলি, অপরকে সার্ভ করা। এবং সে দেখতে পেল একটা বামে একটা সুন্দর রোড, রোডটা মনে হচ্ছে ওকে কেউ ডাকছে, সামওয়ান ইজ কলিং। সে ওখানে গেল এবং হ্যাপিলি গেল। হোয়াট ইজ দ্য রোড? এই রোডটা হচ্ছে লিভ ফুললি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। তাহলে এই পুরো বইটাতে যদি আমরা সামারি করি, পুরো বইটাতে আমাদেরকে বলছে, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেড, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো, ইফ ইউ ওয়ান্ট টু বি ইফেক্টিভ ম্যান, তোমাদেরকে এই 7টা প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? নাম্বার 1, you have to be the master to control your mind. Number 2, you have to have a vision. You have to follow your vision. Number 3, you have to practice Kaizen. That means you have to practice self-continuous. আপনার গতকাল যেমন ছিল, আজকে যদি ওই রকমই যায়, আপনি আগান নাই, এটা আপনার খারাপ দিন। গতকাল যেমন ছিল, আপনার যদি আজকের থেকে আরেকটু নিচে নামেন, দ্যাট মিনস আপনার আরো অবস্থা খারাপ। আমাদের কিন্তু এই সেলফ ইমপ্রুভমেন্ট আমাদের নাই, কারোরই নাই। এবং এরপর কি? লিভ উইথ সেলফ কন্ট্রোল এন্ড ডিসিপ্লিন। আমাদের একটা সেলফ ডিসিপ্লিনের দরকার আছে, সেলফ কন্ট্রোলের দরকার আছে। এরপর হচ্ছে আমাদের কি, কাকে সবচেয়ে বেশি রেসপেক্ট করতে হবে? উই হ্যাভ টু রেসপেক্ট অ্যান্ড ভ্যালু আওয়ার টাইম। আমাদের মাসে ডেইলি মাত্র 24টা ঘন্টা, যার 10 ঘন্টা ঘুমে টুমে সবকিছু নিয়ে আমাদের বাদ পড়ে। আমরা যারা ঢাকা শহরে থাকি, 3 ঘন্টা ট্রাফিকেই থাকি, তাহলে 13-14 ঘন্টা চলে গেল। আপনি গোসল করছেন, এই করছেন, ওগুলোতে চলে গেল 1 ঘন্টা। মানে সব মিলে আমাদের আসলে টাইম আমরা ম্যানেজ করতে পারছি না। বাট উই হ্যাভ টু। কি করলে ম্যানেজ করতে পারবো? এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এবং সার্ভ আদার সেলফলেসলি, ইফ ইউ ওয়ান্ট টু বি। আমরা কোথায় থাকি? আমরা একটা সোসাইটিতে থাকি, আমরা একটা ইয়েতে থাকি। এইখানে যখন আমরা থাকি, একটা সোসাইটি থাকি, মানুষের সাথে থাকি, আমাদেরকে অবশ্যই সার্ভ করতে হবে। এবং আমাদেরকে কিসে লিভ করতে হবে? উই হ্যাভ টু লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। প্রেজেন্ট মোমেন্টে বাঁচাই হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন। এই জাস্ট 7টা লাইন হচ্ছে, এই 7টা লাইনের পুরো জিনিসটা হচ্ছে সামারি অফ দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। এটার একটা আমরা সামারি বলি। আমাদের আজকের টপিকস হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। বইটার একটু সামারি নিয়ে আমরা আলোচনা। ওই আলোচনা করার আগে আমি একটু আমার কথা বলি। আমি মেইনলি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল ট্রেনিংটা, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হাসান। আমার বর্তমান পেশা হচ্ছে আমার যেটা আমার মেইন আর্নিং সোর্স। আমি একটা ইউনিভার্সিটির সাথে কাজ করি এবং একটা ইনস্টিটিউটের সাথে কাজ করি। এবং একই সাথে এই দুটোর বাহিরে আমার সেলফ, এই যে আপনাদের সাথে আজকে যেটা নিয়ে বসছি, এটাকে বলে সফট স্কিল। সফট স্কিল হচ্ছে আমার একটা ওয়ান অফ দ্য মেইন প্যাশন। আমাকে যদি বলেন হোয়াট আই ডিড, আমি স্টার্ট করেছিলাম, আই লাভ সেলফ সফট স্কিল। সমস্যাটা হচ্ছে আমাদের দেশের লোক ইজ নট অ্যাওয়্যার। আমরা এখন পর্যন্ত এটা সফট স্কিলের কেন প্রয়োজন আমরা এখন পর্যন্ত বুঝি না। আমাদের কাছে সফট স্কিল মানে হচ্ছে এখনো ফ্রি সেশন। আমি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের 7 দিন অ্যাড করে 2750 টাকার একটা সেশনের জন্য একজন লোক জয়েন করছে। তারপরে আমি এসেছি আপনার এটাতে ফ্রিতে। এবং দিস ইজ দ্য রিয়েলিটি, দ্যাটস ওয়াই আই কুইট। আমি 2016 সাল থেকে ট্রেনিং করাই। 16, 17, 18, 19, 20-এর পর থেকে আমি ট্রেনিং করানো বন্ধ করে দিই। 25-এ আমি আবার শুরু করেছি ছোট আকারে। এবং ছোট আকারে পরে শুরু করে আমার এখনো মনে হচ্ছে ইয়েস, মার্কেট ইজ নট রেডি ইয়েট। আমাদের মার্কেট এখনো রেডি না। আর 7 হ্যাবিটস অফ কন্ট্রাক্ট হচ্ছে, আমি এটার সাথে আমাদের 7 হ্যাবিটস ট্রেনিংটা যখন করা হয়, করার পরে 7 হ্যাবিটস ট্রেনিং আমাদেরকে আবার জয়েন করা, একজনের সাথে একজন, কেউ কারোর সাথে আমাদের 7 দিনের একটা হোমওয়ার্ক দেয়। তুমি তোমার সাথে থাকবে, তুমিও তোমার সাথে থাকবে, এবং তুমি তো সাপোজ আমি বললাম আমি 5 o'clock উঠবো, আরেকজন বললো আমিও 5 o'clock উঠবো। উনি যে 5 o'clock উঠছে, আমি হাউ ডু আই নো? তাহলে আমি ওনাকে 5 o'clock ফোন দিব। উনি আগে উঠলে উনি আমাকে ফোন দিবে, আমি আগে উঠলে আমি ওনাকে ফোন দিব। এখন এই যে
কেউ আমাকে ফোন দিবে, তখন এই ফোনটাকে বলা হয় 7 হ্যাবিট কন্ট্রাক্ট। আমি 7 হ্যাবিট কন্ট্রাক্টটা কমপ্লিট করি, আমার ধারণা বাংলাদেশে আর এটা কেউ কন্ট্রাক্ট কমপ্লিট করেছে। এবং এই 7 হ্যাবিটস কন্ট্রাক্টটা কমপ্লিট করার পর স্টিফেন আর কোভের, উনার মানে 7 হ্যাবিটস এর যিনি ফাউন্ডার, উনার সাইন করা সার্টিফিকেট আছে আমার কাছে, যেটা হচ্ছে আমার কাছে একটা অমূল্য একটা সম্পদ। আমার আরেকটা খুব ফেমাস, আমার খুব পছন্দের সার্টিফিকেট আছে, এটা হচ্ছে জ্যাক ওলফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে আমি লিডারশিপের উপর একটা পুরো সার্টিফিকেশন কমপ্লিট করি, এটা এমবিএর একটা পার্ট ছিল। এবং এই ক্লাসে আমাকে ক্লাস নিয়েছিলেন জ্যাক ওলফ। এই সার্টিফিকেট, এটা কিন্তু জ্যাক ওলফের সিগনেচার। মানে এই দুটো সার্টিফিকেটের ভ্যালু আমার কাছে আলাদা। মানে আমি যে টিচার হিসেবে এদেরকে পেতে পেরেছিলাম, এটা হচ্ছে আমার একটা মহান সৌভাগ্য। আর এখানে হচ্ছে আহ, এখন পর্যন্ত জয়েন করেছেন 46। আমি আমার মতো আস্তে আস্তে শুরু করি, কারণ আমার ধারণা হয়তো আর বেশি জয়েন করবেন না, কারণ 9টা 15 হয়ে গেছে already। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের সাকসেসের যে 7 হ্যাবিটস এর যে সাকসেস বলছি, সাকসেস মাইন্ডসেট। আমার সাকসেসের জন্য কি আমার একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে হয়। মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য 7 হ্যাবিটস আমাদেরকে বলছে, মানে ওর যখন শুরু হয় 7 হ্যাবিটস একটা স্টোরি, একটা ছোট স্টোরি, একটা এটা কি বলে, একটা ছোট পোমের মতো শেয়ার করে। Sow a thought and you reap an act. Sow an act and you reap a habit. Sow a habit and you reap a character. Sow a character and you reap a destiny. এটাকে বাংলা করলে জিনিসটা এরকম হয়, বীজ বুনুন, বীজ থেকে কি হবে, আমার ভাবনা আসবে। ভাবনা বুনুন, ভাবনাটাকে যখন আমি কি করব, সো এক ইয়ে করব, আবার ওটাকে যখন বুনবো, ওইখান থেকে জন্মাবে আমার কাজের কিছু একটা। যখন আমি আমার একটা কাজ হবে, যখন কাজ বুনবো, ওই কাজ থেকে আস্তে আস্তে হবে কি, অভ্যাস। যখন অভ্যাসকে বুনবো, ওইখান থেকে গড়ে উঠবে একটা ক্যারেক্টার। যখন চরিত্র বুনবো, যখন আমরা চরিত্রটাকে বুনবো সুন্দর করে, তখন ওইখান থেকে আমাদের হবে একটা ভাগ্যের আকাশ। এভাবেই জীবন রচিত হয় ধীরে ধীরে, উজ্জ্বল এবং মিশ্রিত। আমরা মেইন ইস্যু হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে। আমি যে আপনাদের সাথে কথা বলছি, এই কথাগুলোতে আসলে কি হচ্ছে, আমি চেষ্টা করছি আপনাদের একটা ভাবনা দেওয়ার জন্য। ভাবনাটা আপনাদের, এই যে এখানে আপনার এখন 46, আমি বাদ দিলাম আমাকে, তাহলে 45। আউট অফ 45 যদি বলি এই ভাবনাটা কজন নিবেন, হয়তো দুজন বা তিনজন। 2-3 জন ভাবনাটা নিয়ে ওনারা তখন কি করবেন, ওনারা ভাববেন আজকে সেশনে, পরে ফিউচারে ভাববেন, নতুন সেশনে জয়েন করবেন, বই পড়বেন, ইনফরমেশন নিবেন। এভাবে করে ওনারা আস্তে আস্তে ছোট ছোট অ্যাক্ট করতে থাকবেন। এবং আপনি ডিসাইড করলেন ফ্রম টুডে, কথা শুনে মনে হলো যে না, আমরা এখন থেকে আমি একটু আর্লি উঠবো সকালবেলা, বা এখন থেকে আমি রাতে একটু আর্লি ঘুমাবো। এটা হচ্ছে আপনার একটা অ্যাক্ট, ভাবনার থেকে অ্যাক্ট আসে। আপনি রেগুলার করা শুরু করলেন, 5 দিন, 6 দিন, 7 দিন করে আপনি আবার আগের অ্যাক্টে ফিরে গেলেন, কোনো চেঞ্জ নাই। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ, আপনাদের কি করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ হ্যাবিট, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ হ্যাবিট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট অ্যাট লিস্ট 66 ডে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস 66 ডে। আপনি যে কোনো একটা হ্যাবিট যদি ক্রিয়েট করতে চান, আপনাকে অ্যাটলিস্ট 66 দিন কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। মাঝে যদি একদিন বাদ যায়, আপনাকে আবার 0 থেকে 66 ডেজ করতে হবে। সো, এবং যখন আপনার এই হ্যাবিটটা আপনি প্র্যাকটিস করতে থাকবেন, এক সময় আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট, যখন হ্যাবিট ক্রিয়েট হবে তখন আপনাকে ক্যারেক্টারিস্টিক্স, আপনি যখন সব সময় সত্য কথা বলেন, 1 দিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 1 বছর, 2 বছর, এক সময় লোক বলবে উনি সত্যবাদী। আপনি 5 দিন সত্য কথা বললে আপনাকে কেউ সত্যবাদী বলবে না। মানে আপনার ক্যারেক্টারিস্টিক্সটা গ্রো করবে যখন আপনার হ্যাবিটটা থাকবে। আমার হ্যাবিট হচ্ছে আমি সত্য কথা বলি, ক্যারেক্টারিস্টিক্সটা যখন গ্রো করবে তখন ধীরে ধীরে আপনি হচ্ছে সত্যবাদী। আপনি বিনয়ী মানুষ, আপনি বিনয়ী না হলে, আপনি চেষ্টা করছেন, প্র্যাকটিস করছেন, আমি বিনয়ী হব, বিনয়ী হব, প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করছেন, এক সময় আপনার মধ্যে হ্যাবিট গ্রো করে গেল। আপনি হ্যাবিটটা যখন গ্রো করে গেছে, আপনি সবসময় বিনয়ের মধ্যে চলছেন, এক সময় সবাই বলবে ভদ্রলোক খুব বিনয়ী। একদিনে বলবে না। আপনি সবকিছু হচ্ছে এরকম, আপনি বিশ্বাস, আপনি লোকজনের আমানত যেটাই করুক বা যাই করেন আপনি মেনটেন করছেন। আপনি যখন রেগুলার মেনটেন করছেন, এক সময় লোক আপনাকে ট্রাস্ট ওয়ার্ড, আপনাকে ট্রাস্টটা প্র্যাকটিস করছেন। ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট আপনার হ্যাবিট গ্রো করে গেল। এক সময় ইউ বিকাম দ্য ট্রাস্ট ওয়ার্ড। যখন ট্রাস্ট ওয়ার্ডি হবেন, ইউ রিপ এ ডেস্টিনি। তারপরে আপনাকে লোকজন বিশ্বাস করা শুরু করবে এক সময়, আপনি ট্রাস্ট ওয়ার্ডি।
সুতরাং এখানে হ্যাবিটের আগে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে সেই বীজ বোনা। কিসের বীজ? চিন্তার বীজ। সো এ থট অ্যান্ড ইউ রিপ অ্যান অ্যাক্ট। আমি যখন চিন্তার বীজ বুনবো, ওই চিন্তাটা ধরে আমাকে কি করতে হবে? তারপর আমাকে কাজ করতে হবে। যখন কাজটা আমি কন্টিনিউ করব, আমি হ্যাবিটের বীজ বুনলাম। যখন হ্যাবিটের বীজ বুনলাম, তখন আমার চরিত্রগত একটা বীজ বীজ গোড়ানো শুরু হলো। এবং এক সময় যখন আমার চরিত্রটা বুনন করলাম, চরিত্রটা যখন গ্রো করলো, ইট বিকামস মাই ডেস্টিনি। তখন আপনি একজন ডেস্টিনিতে চলে গেলেন। এবং এটা হচ্ছে হ্যাবিটের প্রথম সূত্র। আমরা এখন একটা ভিডিও দেখবো, খুব ছোট ভিডিও। ভিডিওটা দেখবো মেইনলি স্টিভেন কবের। আমি আজকে যে কথাগুলো বলছি বা যা করছি, সবকিছু হচ্ছে স্টিভেন এম আর কবে। এই ভদ্রলোক, আপনাদের একটা জিনিস দেখাই একটু আগে। এই যে বইটা দেখেছেন, দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, এই বইটার লেখকের নাম হচ্ছে স্টিফেন আর কবে। স্টিভেন আর কবে, উনি হচ্ছে সেভেন হ্যাবিটস বইটা লিখেছিলেন। এই বইটা লিখার পর উনার একটা কোম্পানি ফর্ম করেন। কোম্পানির নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন কবে। ফ্র্যাঙ্কলিন কবে হচ্ছে উনার কোম্পানির নাম। এই কোম্পানির থেকে উনারা বিভিন্ন রকম এবং 5টা 6টার মতো ট্রেনিং সেট করেন। উনাদের সবচেয়ে পাওয়ারফুল ট্রেনিং হচ্ছে এখন পর্যন্ত দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল। এখন উনার ছেলে দেখে সেভেন হ্যাবিট যে কত বড় ইফেক্টিভ, এটা আপনাদের বুঝাইতে গেলে, মানে আমাকে যদি কেউ কখনো 6 দিনের একটা ফুল ডে ক্লাস পেতাম, মানে ফুল ডে করে 6 দিন, তখন হয়তো একটু দেখানো যেত এটা আসলে কত বড় এরিয়া, মানে এরিয়াটা কত বড়। এটা হোল ট্রেনিং কাভার, হোল ট্রেনিং পৃথিবীতে। সফট স্কিলের যে কোনো ট্রেনিং যদি বলে, এটা অলমোস্ট সকল ট্রেনিং কাভার। এটা এত বড় এরিয়া সেভেন হ্যাবিটসটা। এখন সেভেন হ্যাবিটস এ ওনার ছেলে দেখে, কিন্তু সবাই দেখলো, ইভেন আমরাও দেখলেও আলটিমেট আমরা যখন ট্রেনিংটা শেয়ার করব, ট্রেনিংটা আগাবো, আপনাদের মনে হবে মানে আপনাদের ট্রেনিংটা ইয়ে করাচ্ছে, স্টিভেন এমআর কবি করাচ্ছে। আমি একটু স্টিভেন এমআর কবি, ওর একটা ছোট একটা ইন্ট্রোডাকশন আছে সেভেন হ্যাবিটস এর উপরে, ভেরি ছোট, খুব বড় না, 2 মিনিটের একটা ইন্ট্রোডাকশন। আপনারা ভিডিওটা একটু দেখুন। Habits are powerful forces in our lives. They determine our level of effectiveness or ineffectiveness. The purpose of the 7 Habits of Highly Effective People is to help you lead your life in a truly effective way. They represent a proven process of personal and interpersonal growth that can have both immediate and lasting impact. I'm asked fairly often, are the 7 Habits of Highly Effective People as relevant today as when you first wrote about them? My answer, the greater the change, the more difficult the challenges, the more relevant the habits become. Why? Because they are based on principles of effectiveness that endure. As you learn about the 7 habits, I invite you to apply them to the specific challenges and opportunities you are facing. Watch what happens. Your effectiveness will grow, your influence will expand, your relationships will improve. জাস্ট একটা ইন্ট্রোডাকশন, এ ধরনের অনেক ইন্ট্রোডাকশন আছে, কিন্তু ইন্ট্রোডাকশনটা নিয়ে আমি দেখালাম কেন, একটু জাস্ট ওই যে ভয়েসটা শুনলেন, এই ভয়েসটা হচ্ছে স্টিভেন এমআর কভেরি ভয়েস, এটা ওর দেওয়া একটা ভয়েস। আর আমরা এখন যে পার্টটাতে যাচ্ছি, আমরা সেভেন হ্যাবিটস এর যে ফার্স্ট যেটার উপর, এটাকে বলা হয় দ্য স্টেজেস অফ ম্যাচুরিটি কন্টিনিউম। একটা গ্রাফ দেখবো,
হোয়াট ইজ স্টেজ অফ ম্যাচুরিটি কন্টিনিউম, এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। ম্যাচুরিটি মানে কি? ম্যাচুরিটি হচ্ছে দক্ষতা, পরিপক্কতা, আমরা বয়স হয়েছে ম্যাচিউর। তাহলে একটা ধারাবাহিক প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি বা সিস্টেম ধাপে ধাপে পরিপক্কতা, দক্ষতা, মানসিক স্থিতিশীলতা দান করে। এটা কিভাবে করে? এখানে আপনার স্টিভেন এমারকভ একটা সার্কেল ক্রিয়েট করেছে প্রথমে। এই সার্কেলটার ভেতরে এটাকে আবার দুভাগ করেছে, একটা উপরের ভাগ, একটা নিচের ভাগ, দুভাগ করেছে। এখানে সে একদম নিচেরটাকে বলছে ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স মানে আমরা অপরের মুখাপেক্ষী, যেখানে আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি ডিপেন্ডেন্ট টু আদার, মানে আমি অপরের মুখাপেক্ষী। এই যে ডিপেন্ডেন্ট, আপনি খেয়াল করেন আমরা কি অপরের মুখাপেক্ষী বলতে আসলে কি বোঝায়? অনেকে ধরেন হয়তো বলতে পারে হোয়াট ইজ ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্স বলতে আমাকে কেউ একজন গালি দিল, আমার বস কিছু একটা বলল, আমার মন খারাপ, মানে মন আমার, সব আমার, কিন্তু বসের গালিতে আমার মন খারাপ হয়েছে। আমার যেই কাজটা করার কথা আমি সেই কাজটা করতে পারছি, আমার যে পারফরমেন্সটা করার কথা আমি সেই পারফরমেন্সটা করতে পারছি না। কেন? আমি ডিপেন্ডেন্ট টু আদার্স। অপরে আমাকে কি বললো, অপরেরটাতে আমি আটকে আছি। এখন ও বলছে তিনটা হ্যাবিট আমাদের গ্রো করতে হবে। হ্যাবিট নাম্বার ওয়ান, সবচেয়ে কঠিন একটা হ্যাবিট, কিন্তু এটা পসিবল। আমি আবার বলবো, এই হ্যাবিটটা গ্রো করা পসিবল। কিছু হ্যাবিট কঠিন, কিছু হ্যাবিট পসিবল। এই হ্যাবিটটা পসিবল, এটা হচ্ছে হ্যাবিট নাম্বার ওয়ান, বি প্রোঅ্যাক্টিভ। বি প্রোঅ্যাক্টিভ মানে কি? সবসময় পজিটিভ থাকা। আমাকে সবসময় পজিটিভ থাকতে হবে। আমার পরিস্থিতি প্রতিকূল হবেই, পরিস্থিতি প্রতিকূল হবেই। আমাদের এখানে দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে আমরা থাকবোই কয় বছর? 60, 70, কেউ তো অনেক কমে যাচ্ছে, তবু আমরা ম্যাচিউর হিসেবে যদি আমরা একটা আমাদের মতো কল্পনা করি, হয়তো 60 বছর, 70 বছর, 80 বছর। এর বেশি তো সাধারণত মানুষজন খুব বেশি বাঁচেন। এরপর যে দিনই কাউন্ট করে 80, 81 হইলে ভাবে আমি আর কালকে বাঁচবো কিনা, ওইটা তখনই চলে যায়। যদি এখনো প্রযোজ্য, কিন্তু তবুও 80 হলে এরকম তো চলে যায়। তাহলে আমরা এই যে 80, 81 বছর, 70 বছর যেটাই বাঁচি, এইখানে আমাদের কাজগুলো কি? আমরা এখানে অনেক ধরনের আমাদের লাইফে খারাপ ঘটনা ঘটে, অনেক ভালো ঘটনা ঘটে, অনেক খারাপ ঘটনা ঘটে, কিন্তু আমরা ডিপেন্ডেন্ট অন খারাপ ঘটনা। আমাদের যেই ভালো ঘটনাগুলো ঘটে আমরা মনে রাখি না। আপনারা খেয়াল করবেন, অনেক সময় বলা হয় বছরের শুরুতে 2025 যখন ঢুকেছিল, আমি অনেককে বলেছিলাম ভাই আপনি একটা ছোট একটা বটল নেন, একটা জাস্ট সিম্পল একটা বয়ম, ছোট একটা বয়ম নেন, আপনি একটা ছোট ছোট কিছু কাগজ রাখেন, 52 সপ্তাহে 52টা টুকরা কাগজ। আপনার এই সপ্তাহে কি কি ভালো জিনিস ঘটেছিল, ভালো, আই রিপিট, যখনও কিছু না, ভালো কি ঘটেছিল, এই জিনিসটা একটা লিস্ট করেন, তারিখ লেখেন, নাম্বারটা লেখেন, লিখে কাগজটা ভাঁজ করে এখানে রেখে এইভাবে আপনি পুরো বছর রাখেন। 2025-এ 25 যখন শেষ হবে, 26 জানুয়ারিতে আপনি কাগজগুলো একটা একটা ওপেন করেন, তখন দেখবেন আপনার 52 সপ্তাহে, সপ্তাহে যদি দুটো করে ভালো ঘটনাও ঘটে, আপনার 104টা ভালো ঘটনা মিনিমাম। কিন্তু আমাদের ভালো ঘটনা মনে নেই। খেয়াল করেন, আমাদের 2025-এর জানুয়ারি থেকে আজকে অক্টোবরের 20 তারিখ, আমাদের কি কোনো ভালো ঘটনা মনে আছে? আমাদের যত খারাপ ঘটনা ঘটেছে, আমাদের কোন নিকট আত্মীয় মারা গেছে, কার কি অসুস্থতা, অফিসে কি সমস্যা, কাজে কি হয় নাই, ব্যবসায় কোথায় লস খেলাম, কোথায় কি হয়েছে, ছেলেরা পড়ছে না, আমাদের সকল খারাপ ঘটনা আমরা আছে। তার কারণটা হচ্ছে উই ফোকাসড অন খারাপ। আমাদের, আমরা ফোকাসটাই থাকে আমাদের নেগেটিভ মাইন্ড। আমাদের বাই নেচার, হিউম্যান নেচার একটু নেগেটিভ, আর বাংলাদেশ বেশি। কিন্তু এই হ্যাবিট নাম্বার ওয়ান হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ। হ্যাবিট নাম্বার টু হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমরা যে কোনো কিছু শুরু করব তখনই শেষটা দিন, শেষটা কি আমাদের মাথায় রেখে আমাদের শুরু করতে হবে। দিস ইজ কল্ড বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এবং থার্ড ওয়ান হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। আমাদের কোন কাজটা ইম্পর্টেন্ট, কোন কাজটা আর্জেন্ট, কোন কাজটা আর্জেন্ট ইম্পর্টেন্ট, কোন কাজটা আর্জেন্টও না ইম্পর্টেন্টও না, ওইটার উপর বেস করে আমাদের ডেইলি রুটিন, উইকলি রুটিন, মান্থলি রুটিন, ইয়ারলি রুটিন আমাদের সেট। এটা যখন আমরা করতে পারবো, যে জিনিসটা আগে করার কথা, পুট ফার্স্ট থিং ফার্স্ট, আমরা ওই জিনিসটা তখন সেট করতে পারবো। দিস ইজ কল্ড দ্য হ্যাবিট 3। স্টিভেন কভি বলছে তুমি যদি এই তিনটা হ্যাবিট তোমার মধ্যে ধারণ করতে পারো, এখন আপনাদের কি মনে হয় একটা 2 দিনের ট্রেনিং করলে, একদিন ট্রেনিং করে 3টা হ্যাবিট গ্রো করে ফেলবেন? সম্ভব না। স্যার আপনার হ্যাবিট এই নাম্বার 3টা, দুইটা কি আরেকবার বলা যাবে?
হ্যাবিট begin with উইথ the end in mind, begin with the end in mind। আমরা শেষটা, আমরা এটা নিয়ে আরেকটু পরে ফার্দার আরো ডিসকাশন করব, কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে আমরা যে কোনো কিছু শুরু করব আগে শেষটাতে। এখন বলা হচ্ছে এই তিনটা হ্যাবিট যখন আমাদের মধ্যে গ্রো করতে যদি আমরা পারি, ইফ, এবং ইট উইল টেক টাইম। আপনি একটা হ্যাবিট গ্রো করতে ধরেন 66 ডেজ, এই হ্যাবিটটাও ট্রায়াল এন্ড এরর দিতে হয় প্রচুর। আর এই হ্যাবিটটা লাইফ টাইম, এগুলো সব লাইফ টাইম হ্যাবিট, কিন্তু গ্রো তো করতে হয়। এই গ্রো করার জন্য এখানে যে কাজগুলো করতে হয় ইট উইল টেক টাইম। যখন আমরা এই কাজগুলো করতে পারবো তখন আমরা ডিপেন্ডেন্স থেকে উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট। আমি কারোর উপর নির্ভরশীল, আমার কাজ আমি করি, আমার জিনিস আমি জানি, আমার রুটিন আমার কন্ট্রোলে, আমার মাইন্ড আমার কন্ট্রোলে, আমার ইমোশন আমার কন্ট্রোলে, সব আমার, মানে আমার গুলো আমার সাথে আছে। সো দিস ইজ কল্ড ফ্রম ডিপেন্ডেন্স টু ইন্ডিপেন্ডেন্ট। এরপর আমরা চলে গেলাম হ্যাবিট নাম্বার 4। হ্যাবিট নাম্বার 4টা হচ্ছে আপনার প্রথম যে হ্যাবিট, হ্যাবিট 4, দিস ইজ কল্ড আ থিঙ্ক উইন উইন। থিঙ্ক উইন উইন এর মেজর ইস্যুটা কি জানেন? আমরা যখনই যে কারোর সাথে, আমরা যখন একটা কথা কথা, আমি আমি কর্পোরেট ট্রেনিং করি, আমাদের অনেক কিছু কর্পোরেটের সাথে আমি কাজ করি না কেন, ওই কর্পোরেটে যদি আমার, আমি কাজ করব, আমাকে ও কখন টাকা দিবে? ও টাকা দিবে আমার সমস্ত কাজ কমপ্লিট হওয়ার, মানে আমি ওকে 100% সব বুঝে দিব, তারপর সে আমাকে পে করবে। কিন্তু ও যদি আমার কাছে টাকা পায়, এটা আপফ্রন্ট, ওকে আগে দিতে। ইট ইজ নট এ উইন উইন এগ্রিমেন্ট। আমি ওদের সাথে বলছি, তোমরা বহুত বড় কোম্পানি, বহুত কিছু, আমার তোমার মতো বড় কোম্পানি, নামও বড় কোম্পানিটার নাম বলছি, বাট দিস ইজ নট এন উইন উইন। তোমরা উইন উইন খেলো না। উইন উইন মানে হচ্ছে আমরা দুজনেই মিলে, আমারও লাভ হবে না, লস হবে না, তোমারও লস। দুই পক্ষ যখন আমরা কোনো একটা কিছু চিন্তা করে একটা জায়গায় আসতে পারবো, আমি যখন থিঙ্কিং করতে পারবো উইন উইন, তখন উইন। এই জায়গায় খেয়াল করেন, এই যে ফেবিট 1 2 3, এটা ফর হুম? ফর ইউর পার্সোনাল, এখানে বাইরের কেউ জড়িত না, এটাতে বাইরের কোনো লোক নাই। কিন্তু যখন আমি থিঙ্ক উইন উইন বলছি, এখানে দুই পক্ষ জড়িত, তাহলে এই জায়গাতে চলে আসছে দুই পক্ষ। এই জন্য এটার নামও বলছে পাবলিক। এই তিনটাকে বলেছে প্রাইভেট, এটাকে বলছে পাবলিক। তাহলে হ্যাবিট 4 হচ্ছে থিঙ্ক উইন উইন। হ্যাবিট 5 কি? হ্যাবিট 5 হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এটা বেসিক্যালি কি? আন্ডারস্ট্যান্ড টু বি আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে একদম সিম্পলে যদি বলি, দিস ইজ কল্ড দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স। আমরা যে ইমোশনাল ইন্টেলিজেন্স এর অনেক বই, অনেক ট্রেনিং, অনেক কিছু করছি না, ইমোশনাল ইন্টেলিজেন্স এর পুরো পার্টটা হচ্ছে হ্যাবিট 5 এন্ড হ্যাবিট 6। এই 4 এবং 5 দুইটার যোগফল হচ্ছে সিনার্জাইজ। আমি যখন মানুষের সাথে মিশবো, আমি শুধু হ্যাবিট 4 নিয়ে মিশবো না। আমি যখন কারোর সাথে এগ্রিমেন্ট করব, আমি শুধু হ্যাবিট 4 নিয়ে এগ্রিমেন্ট করব না। আমরা হ্যাবিট 4 এবং 5 এই দুটো নিয়ে আমরা কাজ করব। যখন আমরা এই দুটো নিয়ে কাজ করব, তখন বলা হচ্ছে ইট উইল বিকাম সিনার্জাইজ। সিনার্জাইজ অর্থ কি? সিনার্জাইজ হচ্ছে, ধরেন যখন সাপোজ আমি একটা কাজ করি, আই আর্ন 5 টাকা, 10 টাকা আর্ন হয় আমাকে, 5 না 10 টাকা আর্ন হয়, আমি একটা কাজ করি। আরেক ভদ্রলোক, উনি উনার মতো কাজ করেন, উনারও 10 টাকা আর্ন। আমরা ডিসিশন নিলাম আমরা দুজন একত্রে কাজ করব। আমরা যখন দুজন একত্রে কাজ করব, হয়তো আমার স্ট্রেংথ হচ্ছে একদিকে, ওনার স্ট্রেংথ হচ্ছে আরেক দিকে। যখন স্ট্রেংথ মিলে গেল, দেখা গেল কি উনি ইনকাম ট্যাক্সের কাজ করে, আমি হয়তো ভ্যাটের কাজ করি। এক্সাম্পল, উনার ইনকাম ট্যাক্সের কিছু ক্লায়েন্ট ছিল, আমার ভ্যাটের কিছু ক্লায়েন্ট ছিল। আমরা ইনকাম ট্যাক্স ভ্যাট দুজন এক জায়গায় চলে আসি। এক জায়গায় আসলে আমার যে ভ্যাটের ইনকাম ট্যাক্সের ক্লায়েন্ট ছিল, ওরা হয়তো ভ্যাট অন্য জায়গায় করতো, ভ্যাটেরটা অন্য জায়গায়। দেখা গেল কি দুটো যখন একত্রে একটা জায়গায় আসে, তখন 10 যোগ 10 ইকুয়ালস টু 20 না হয়ে, অনেক সময় এটা হয় 10 যোগ 10 ইকুয়ালস টু 30। 10 যোগ 10 তো 30 হয় না, মানে জিনিসটা হচ্ছে যখন দুটো শক্তি একত্রিত হয়ে যায়, আমি কিন্তু এনেছিলাম 10, উনিও এনেছিল 10, কিন্তু আমাদের টোটাল স্ট্রেংথ হয়ে গেছে 30। এটাকে বলে সিনার্জাইজ। সিনার্জাইজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। সিনার্জাইজ হচ্ছে, ইভেন অ্যাকাউন্ট ফাইন্যান্স যারা করেন এরা জানেন, ফাইন্যান্সে সিনার্জাইজ হচ্ছে ভয়ানক পাওয়ারফুল একটা সূত্র, সিনার্জাইজ। এবং কেউ যখন হ্যাবিট 4 5 6 নিজের ভেতরে নিতে পারবে, তখন ই বিকাম ইন্ডিপেন্ডেন্ট থেকেও কোথায় গেল? ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স কিন্তু অনেক বড় ইস্যু। আমাদের যে রিলেশন প্রবলেম বা যত কিছুই বলি না কেন, সব জায়গায় ইস্যুটা কি? সব জায়গায় ইস্যুটা হচ্ছে একটাই। সব জায়গায় ইস্যুটা হচ্ছে আমাদের যে সমস্যা বা যেটা হলো
একটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে স্যাক্রিফাইস। আমাদের দেশে যেটা চলে, যত আমি একসময় কোচিং করাতাম, কোচিং মানে কাউন্সেলিং, ফ্যামিলি কোচিং, কাপল কোচিং করতাম, ওই হিসেবে আমি বলছি রিলেশনশিপ প্রবলেমের একমাত্র কারণ হচ্ছে স্যাক্রিফাইস। ওয়ান পার্সন স্যাক্রিফাইস করে, আদার পার্সন রুলিং, আদার পার্সন বুঝে অনেক সময়। এখন এই যে স্যাক্রিফাইস 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 ওয়ার্ডটার সাথে কি লিঙ্ক হয়? ওয়ান ওয়ে। স্যাক্রিফাইস ওয়ান ওয়ে, স্যাক্রিফাইস কখনো টু ওয়েতে হয় না। যখন স্যাক্রিফাইস টু ওয়েতে হয় না, তখন হচ্ছে কি আলটিমেট ওয়ান পার্সন ওয়ান ওয়েতে স্যাক্রিফাইস করছে। যখন স্যাক্রিফাইস করছে এক সময়ের মধ্যে ফ্রাস্ট্রেশন গ্রো করে, এক সময়ের মধ্যে রাগ গ্রো করে, ক্ষোভ গ্রো করে, দুঃখ গ্রো করে, অনেক কিছু গ্রো করে। এবং তখন যেটা হয় আলটিমেট ওদের সাথে একটা সমস্যা ক্রিয়েট, এবং এই যে সমস্যাটা ক্রিয়েট হয় পরবর্তীতে এটা সলভ করা অনেক কঠিন হয়ে যায় পরবর্তীতে। এবং এইটাকে বলা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স মানে আমি ওর উপর ডিপেন্ডেন্ট, ও আমার উপর ডিপেন্ডেন্ট, আমরা একত্রে গ্রো, নট ইন্ডিভিজুয়াল। আর সকল হ্যাবিটের চারপাশে, এই প্রত্যেকটা হ্যাবিটের চারপাশে গ্রো করে ফিরে আছে কোথায়? হ্যাবিট 7, শার্পেন দ্য স। শার্পেন দ্য সর্ড তো কি? খুব সিম্পল একটা স্টোরি, আমরা সবাই জানি। এক কাঠুরিয়া কাঠ কাটে কাঠ কাটে কাঠ কাটে, কিন্তু সে কখনো ধার দেয় না। ধার দেয় না কেন? ধার দিতে গেলে ওর যে টাইমটা নষ্ট হবে, এই টাইমটা আমি নষ্ট করতে চাই না, আমি কাঠ কাটবো, কাঠ কেটেই ফেলবো। আর এক কাঠুরিয়া, সে ধার দেয়, কাঠ, খাওয়া দাওয়া করে, বিশ্রাম নেয়, আবার কাজ করে। দেখা গেল কি, যে লোক একটানা সারাক্ষণ কাজ করেছে, ওর আলটিমেট উঠার ভূতা হয়ে গেছে, এক নাম্বার। দুই নাম্বার, ওর গায়ে শক্তি কম, ও স্ট্রেংথ নাই। আর যে লোক এক খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে ঘুমায় কিন্তু রেগুলার শার্প করে কাজ করছে, ওর কাজের ধার বেশি, ও নিজেরও শক্তি আছে। দিস ইজ কল্ড দ্য শার্প। আমাকে ধার দিতে হবে, উই হ্যাভ টু শার্পেন দ্য ধার। কাকে ধার দিতে হবে? আমাকে। আই এম দ্য কুঠার, আই এম দ্য উইপন। আমাকে নিজেকে নিজে ধার দিতে হবে। নিজেকে নিজেকে ধার দেওয়াটা হচ্ছে শার্পেন দ্য স, হ্যাবিট নাম্বার 7। এখন হচ্ছে 7 হ্যাবিটসটা দাঁড়ায় আছে কিসের উপর? এটা দাঁড়ায় আছে একটা প্যারাডাইমের উপর। প্যারাডাইম মানে কি? আমরা যেটা দেখি, আমরা যখনই কোনো কিছু দেখি, দেখার পর কি হয় আমাদের ব্রেইনের ভেতরে, এটার উপর একটা স্টোরি ক্রিয়েট হয়। স্টোরির উপর বেস করে আমাদের একটা ইমোশন ক্রিয়েট হয়। ইমোশন ক্রিয়েট করার পর ওটার উপর বেস করে আমাদের একটা ব্যবহার হয়, আমাদের একটা বিহেভিয়ার হয়। এবং বিহেভিয়ার থেকে আমরা একটা কি পাই? রেজাল্ট পাই। এবং আমাদের নর্মালি হ্যাবিটটা বা আমাদের প্যারাডাইমটা এইভাবেই চলে নর্মালি। দেয়ার ইজ নো প্রিন্সিপাল। আমরা কোনো প্রিন্সিপালে না। আপনি দেখলেন, আমি ধরেন হাঁটছি, আমি ব্র্যাক ইউনিভার্সিটির ওইখানে গেলাম, 10টা ছেলে 10টা মেয়ে সিগারেট খাচ্ছে, আমি দেখলাম সিগারেট খাচ্ছে, আমি ওটার উপর বেস করে মোটামুটি অনেক কিছু স্টোরি ক্রিয়েট করে, যদি সুযোগ থাকে আমি হাঁক ডাক মেরে চিৎকার চেঁচামেচিও করে চলে আসলাম ওইখান থেকে। আবার মায়ের খেয়েও আসতে পারে, উল্টো ওদের থেকে মারটা খেয়ে চলে আসলাম। দেয়ার ইজ নো প্রিন্সিপাল। আমাদের কোনো প্রিন্সিপাল না, আমাদের কিছু প্রিকনসিভ আইডিয়া আছে, আমাদের কোনো সেট প্রিন্সিপাল নেই, আমাদের কোনো ট্রেনিং নেই, উই ডোন্ট নো হোয়াট টু ডু। আমরা এভাবে নিজেকে ডেভেলপ করে নেই, এবং আমরা কি কি না, আমরা এখানে কোনোটাই নেই। আমরা উই আর নট প্রোঅ্যাক্টিভ, উই ডোন্ট হ্যাভ বিগিন উইথ এন্ড ইন মাইন্ড, উই ডোন্ট নো পুট ফার্স্ট থিং ফার্স্ট। এই সব কিছু মিলে যখন আমরা কাজটা করতে যাই, আরো সমস্যা ক্রিয়েট। এখন 7 হ্যাবিটস বলছে তুমি এই যে কাজটা করতে যাচ্ছ, এইখানে শুধু একটা প্রিন্সিপাল সেট করে, যে কোনো কাজ করার আগে তুমি প্রিন্সিপাল সেট। প্রিন্সিপাল কয়টা হবে? আমার হ্যাবিট কয়টা? 7টা। হ্যাবিট 1, 2, 3, 4, 5, 6 এবং হ্যাবিট নাম্বার 7। এই 7টা প্রিন্সিপাল আমি আমার ভেতরে সেট। এই 7টা প্রিন্সিপাল যেটা সেট করবে এটাকে বলা হয় প্যারাডাইম। প্যারাডাইমটা কি? প্যারাডাইম হচ্ছে আমাদের মেন্টাল ম্যাপ। আমাদের মেন্টাল ম্যাপ, মনের ভেতর যে ম্যাপটা আছে, মনের ভেতরের ম্যাপটা। এবং এই প্যারাডাইমকে যখন আমরা প্রিন্সিপাল বসাবো, এই যে সি ডু গেট, এখানে কি আসছে? একটা প্রিন্সিপাল আসছে। প্রিন্সিপাল যখন আমরা প্রিন্সিপাল আসবো, তখন আমরা প্রিন্সিপাল বেসড আমাদের সামনে আগাতে। হোয়াট ইজ প্রিন্সিপাল? প্রিন্সিপাল কি আমার জন্য একটা, ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা, আরেকজনের জন্য একটা হবে? না। প্রিন্সিপাল কিন্তু সেম। প্রিন্সিপাল মানে একটা নীতি। নীতি সবার জন্য প্রযোজ্য। এটা নীতি সাধারণত ইউনিভার্সাল ল। এটা কেউ মানে, কেউ মানে না, কেউ ইফেক্টিভ আনইফেক্টিভ যেটাই বলুক, সত্য কথা বলবে। এটা একটা প্রিন্সিপাল। মানে সত্য কথা বললে আপনি রেজাল্ট পাবেন, এটা একটা প্রিন্সিপাল। আপনি দান করবেন,
ইউ উইল গিভ, নট অনলি দেন, আপনি যদি কাউকে কিছু দেন ইউ উইল গিভ টেক রিটার্ন, দিবেন পাবেন। আপনি অপরের জন্য করবেন, কেউ না কেউ আপনার জন্য করবে। দিস আর দ্য প্রিন্সিপল। এটা হবেই ইউনিভার্সাল ল। আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিবেন হোয়াট ইজ ইউনিভার্সাল ল, আপনাদের অনেকগুলো ল দেখাবে, এবং যে ল গুলো দেখবেন যে যে ধর্মে মানেন দেখবেন ওই ধর্মের সাথে মিলে। যারা লিখেছে ওরা ধর্মের থেকে লিখে নেয়, ওরা লিখেছে কোত্থেকে, বেসড অন প্র্যাকটিস। ওরা যখন ওরা যারা করছে ওরা তো আম, মানে থিওরিটিক্যাল, ওরা থিওরিটিক্যালি গবেষণা করে করে এইটা করলে এটা হয়, এই লোক এটা করেছে, 10,000 স্যাম্পল নিল, 500 লোকের উপর স্যাম্পলিং করলো, করে 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 ওনারা আসছে। আস্তে আস্তে দেখে কি, আমার দেখবেন একই কথা আমার বাবাও বলেছে, একই কথা আমার দাদা বলেছে, একই কথা আমার দাদার দাদা বলেছে, একই কথা 600 বছর আগে ছিল, 1000 বছর, 2000 বছর আগে ছিল। দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল। আমরা যখন এই সি ডু গেটে যাচ্ছি, আমরা এটার সাথে একটা প্রিন্সিপাল দিই। এই প্রিন্সিপাল, 7টা প্রিন্সিপাল আজকে আমরা আলোচনা করব ছোট ছোট আকারে। কারণ 7 হ্যাবিট যেটা বলছেন ওটা 6-7 দিনের ট্রেনিং, এটা আসলে এই 1 ঘন্টায় কিছু হয় তা না, তবু আর এটা হচ্ছে আমরা 7 হ্যাবিটস এর প্রথমটা হলো এখানে আমাদের প্রিন্সিপাল সেট করতে হবে। এবার 2 নাম্বার হচ্ছে আমরা আসলাম মেইন টপিকসে। হ্যাবিট নাম্বার 1, বি প্রোঅ্যাক্টিভ। বি প্রোঅ্যাক্টিভ, বি প্রোঅ্যাক্টিভ হচ্ছে দ্য হ্যাবিট অফ চয়েস। বি প্রোঅ্যাক্টিভটা কি, দ্য হ্যাবিট অফ চয়েস। চয়েস কার, আমার, ইটস মাই চয়েস। এবং এটার ক্ষেত্রে বলা হয় একটা সিম্পল একটা লাইন, দে টেক ইনিশিয়েটিভ। আপনারা খেয়াল করবেন ইনিশিয়েটিভ নেন। আমাদের যে প্রবলেমই বলবেন, প্রবলেম একটাই, উই ডোন্ট টেক ইনিশিয়েটিভ। আমি জানি না সত্যি মিথ্যা কিনা, ব্যাপারে মানে লোকজন থেকে শুনেছি, আই ডোন্ট নো, কিন্তু জাস্ট এমনি বলছি। এয়ারপোর্টে যখন আগুনটা লাগলো আমি শুনেছি, আই ডোন্ট নো, আমি এটা জানি না, 8 নাম্বার গেটের দিকে নাকি ফায়ার সার্ভিস যখন ঢুকতে চেয়েছে তখন বলছে না এটা ঢুকা যাবে না, এখানে ইমার্জেন্সি আছে, এই আছে, পারমিশন লাগবে, এই লাগবে, সে লাগবে। বাট 7 হ্যাবিটস এর অনুসারে যদি যেতেন তখন ও বলতো হোয়াট ইজ দ্য সিচুয়েশন, ইজ ইট আর্জেন্ট, ইম্পর্টেন্ট, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, নাকি নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। ইট ওয়াজ আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট এট দ্যাট পিরিয়ড, তাই না? আগুন ধরে গেছে, এর চেয়ে আর্জেন্ট কি হতে পারে? আগুন ধরে গেছে, এয়ারপোর্টে ছড়ে। আমি একবার কথা বলছি এখানে, কিন্তু আমি একবার পক্ষে বিপক্ষে বলছি না, আমি জাস্ট সিচুয়েশন বলছি। তাহলে ওইখানে যিনি ছিলেন, ইফ যিনি দায়িত্বে ছিলেন, ইফ হি ওয়াজ প্রোঅ্যাক্টিভ, যিনি দায়িত্বে ছিলেন, ইফ হি ওয়াজ প্রোঅ্যাক্টিভ, উনি কি করতেন, উনি ইনিশিয়েটিভ নিতেন। উনি তখন সিচুয়েশন দেখে হয়তো বলতেন 10 ট্রাক পুলিশ আনো, ফায়ার সার্ভিস ঢুকো, পুলিশ আটকাও, বাইরের লোক যেন ঢুকতে না পারে, কিছু একটা করতেন, ইনিশিয়েটিভ নিয়ে উনি হয়তো কাজ শুরু করতেন। বাট ওই যেটা হয়, আমরা কেউ ইনিশিয়েটিভ নিতে চাই না, উইল টেক দ্য রিস্ক। আমি যে ফায়ার সার্ভিসকে ঢুকতে দিব, ধরেন এটা বড় ফায়ার হয়ে যাওয়াতে এখন গালি দিচ্ছি, ধর এটা বড় ফায়ার হয় না, ছোটখাটো ইস্যু ছিল, তারপরে লোককে দিল ওএসডি করে, দিল থানার থেকে বাইর করে, ওই বিপদেও পড়বে কেন? সুতরাং নো ওয়ান ইজ উইলিং টু টেক ইনিশিয়েটিভ বিকজ উই আর রিঅ্যাক্টিভ। আমরা রিঅ্যাক্টিভ, আমরা কেউ প্রোঅ্যাক্টিভ না। অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ নেচার, অ্যাজ এ জাতি, অ্যাজ এ নেশন, উই আর নট প্রোঅ্যাক্টিভ। 7 হ্যাবিটস এর প্রথমটা হচ্ছে ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। এবং প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য সে বলছে দেয়ার ইজ এ প্রিন্সিপাল, আই এম এ ফ্রি টু চুজ, এম আই রেসপন্সিবল ফর মাই চয়েসেস। আমি আমার রেসপন্সিবল, আমি আমার চয়েসের জন্য আমি রেসপন্সিবল। উই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি অফ আওয়ার লাইফ। আমি যে কাজটা করছি, যা করছি, এটার জন্য আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, এটা নিতেই হবে। আমি একটা খারাপ কাজ করলে আমাকে মানতে হবে এটা আমিই করেছি, আমাকে উনি ফোর্স করেছেন তাই করেছি, আমি না হলে এটা করতাম। আমরা কি করি, আমরা নিজেকে অনেকভাবে প্রবোধ দেওয়ার চেষ্টা করি। দিস ইজ নট দ্য প্রিন্সিপাল। দ্য প্রিন্সিপাল ইজ, আমি যে কাজই করব, আই এম রেসপন্সিবল ফর দিস, আই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। যখন আমি রেসপন্সিবিলিটি নিব তখনই আমি আমি বিকাম, আই উইল বি এ প্রোঅ্যাক্টিভ। এখানে ইনএফেক্টিভটা কি, আই এম এ প্রোডাক্ট অফ মাই সার্কামস্টেন্সেস, আর ইফেক্টিভটা হচ্ছে আই এম এ প্রোডাক্ট অফ মাই চয়েস। খেয়াল করে দেখবেন আমাদের ক্ষেত্র, ইস আমার আব্বা যদি বা আমি ছোট থাকতে যদি এটা হতো, ইস আমাকে যদি এটা করতো। আমি বিশেষ করে অ্যারাবিকটা একদম ঘরে ঘরে শুনি, ইস আমরা যখন ছোট ছিলাম তখন যদি অ্যারাবিকটা পড়াইতো, ইস এটা করতো। তা আমি কাউন্টার জিজ্ঞেস করি, আচ্ছা ধরেন পড়াইলো না, হোয়াট অ্যাবাউট নাও, এখন করতে পারবো? এই যে দায়িত্ব নিচ্ছে, অবশ্যই এখন করতে পারবেন। আপনি এমন কোনো নলেজ আছে যেটা আপনি এখন শিখতে পারবেন?
আপনি বলতে পারেন কিছু ছোট বয়সে শিখলে হয়তো আমার শেখার একটু সময় বেশি ছিল, আমি হয়তো আর একটু ফ্রি ছিলাম, আমার মাইন্ড আরো ফ্রেশ ছিল, আমার ব্রেন আরো অ্যাক্টিভ ছিল। এখন হয়তো আমার ব্রেন একটু ইনঅ্যাক্টিভ হয়, বাট ইউ ক্যান এনিথিং ইউ ক্যান লার্ন। এবং দের ইজ নো স্টেজ, আমরা লার্নিং এ নাই। আমি তো একদম লার্নিং প্রফেশনে আছি, আমি একদম এইটুকু গ্যারান্টি দিতে পারি আমরা লার্নিং এ নাই। আমরা কেউই লার্নিং এ নেই, এবং উই ডু নট টেক রেসপন্সিবিলিটি। আমরা সব সময় পরিস্থিতির উপর চাপ। এবং যখন আমরা রেসপন্সিবিলিটি নিই না, আমরা যখন কিছু তখন আমরা যে কোনো ডিসিশন কিভাবে নিই, আমরা ডিসিশন নিই বেসড অন মুড, বেসড অন ফিলিংস, বেসড অন সার্কামস্ট্যান্স। আমার যখন যে মুডটা থাকে, যে ফিলিংটা থাকে, একটা লোক আসলে লোকটাকে আমার ভালো লাগে না, আমি তখন ডিসিশন নিব ওই লোকটাকে কেমনে পেইন দেওয়া যায়, মানে ওই লোকটাকে আমি করলামই না। তখন আমরা ডিসিশন গুলো নিচ্ছি বেসড অন মুড, মুড ধরে নিই, আমাদের ফিলিংস ধরে নিই, এবং আমাদের পরিস্থিতি অনুসারে। তাহলে এটাকে বলা যায় স্টিমুলাস রেসপন্স। হোয়াট ইজ স্টিমুলাস? যেটা ঘটনা ঘটে, ঘটনা ঘটে এবং ঘটনা আমি যে রেসপন্স করি, দিস ইজ কল্ড দ্য স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। দেয়ার ইজ নো জাজমেন্টাল থিং। আমরা কোনো কিছুই ভাবি না, কিছু না ভেবেই কাজটা করি। আমরা যদি ভাবতাম, কি করতাম? বিটুইন স্টিমুলাস এন্ড রেসপন্স দেয়ার ইজ এ ফ্রিডম টু চুজ। আমার একটা স্টিমুলাস ঘটেছে, ঘটনা ঘটেছে, আমি রেসপন্সের আগে আমি কি করব? অ্যাজ এ হিউম্যান আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিয়েছে, আমাদের ব্রেনের ওই ক্ষমতা আছে। উই ক্যান পজ, আমরা একটু সময় নিতে পারি। সময় নেওয়ার না, ওই যে বোমা মারছে, বোমা কি কাউন্টার করবো কি করবো না, ওই রকম সময় না। সিচুয়েশন অনুসারে, পরিস্থিতি অনুসারে আমি একটু পজ নিলাম। যদি ইমার্জেন্সি হয় আমি অ্যাটলিস্ট 5টা ব্রিথ ইন ব্রিথ আউট করলাম, 5টা ব্রিথ ইন ব্রিথ আউট করলাম। এই যে ব্রিথ ইন ব্রিথ আউটটা কি হচ্ছে, আমার বডিতে অক্সিজেন ঢুকছে। যখন বডিতে অক্সিজেন ঢুকছে, বডির পজিটিভ নিউরো ট্রান্সমিটার গুলো অ্যাক্টিভ হচ্ছে। আমার যে নেগেটিভ নিউরো ট্রান্সমিটার গুলো ছিল, নেগেটিভ নিউরো ট্রান্সমিটার গুলো ডাউন হচ্ছে। তখন এই যে স্টিমুলাস এবং রেসপন্সের মাঝে আই হ্যাভ এ ফ্রিডম টু চুজ। এবং যখন ফ্রিডম টু চুজ, তখন আমি পজ এন্ড রেসপন্ড বেসড অন প্রিন্সিপাল। কিসের উপর বেস করে? প্রিন্সিপাল উপর বেস করে। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? I am free to choose and I am responsible for my choices. আমি যদি এয়ারপোর্টের দায়িত্বে থাকি, I am free to choose। আমি 8 নম্বর গেট দিয়ে ঢুকতে দিব, ঢুকার পর যদি ভুল হয়, I am responsible for my choices। আমার ওই পরিস্থিতি কখনো আমার কোনো এগেইনস্টে এনকোয়ারি হয় বা কিছু হয়, আমি যেন, আমি এটা ডিসিশন নিয়েছি, এটা একটা। আরেকটা হচ্ছে না আমি নিতে চাই নাই, উনি নিয়েছিলেন, উনি বলাতে করেছি। এই যে উনি নিয়েছিলেন, উনি বলাতে করেছি, কোথায়? ডিপেন্ডেন্ট। অফিসে খেয়াল করবেন, বসরা, এই তুমি, এই তুমি, তুমি করো, তুমি করো, তুমি যাও, তুমি তুমি তুমি, আমি নেই, তুমি, সব তুমি। এই তুমি যাও, তুমি এদিকে আসো তো, তুমি এটা করো তো, সব তুমি, সব তুমি। ডেলিগেট করছে, মানে ওদের ভাষায় ডেলিগেট করছে, তুমিতে রয়ে গেছে, সব তুমি, তুমি 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 তুমি। সব কিছু কি করছে সে? ডিপেন্ডেন্ট, নিজে কিচ্ছু নেই, সব তুমি। এবং লোকজন যখন ইয়ে করে, খেয়াল করে, আবার যখন দোষ দিবে, আমার ওর জন্য হয়েছে, এটা ওর দোষ, কোথায়? প্রথমে পাশের দোষ, এরপর ওর দোষ, তারপর এক পর্যায়ে দেশের দোষ, বাংলাদেশে কেন জন্ম হলো, একটা সময় গিয়ে পৃথিবীর দোষ, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইলো, তারপর এক সময় গিয়ে সৃষ্টিকর্তারও দোষ, উনি আমাকে কেন, আমার ইয়ে হচ্ছে, আমার দোষ ছিল, আমি কি জন্ম নিতে চাইছিলাম, আমাকে এভাবে পাঠানোর কোনো দোষ নেই। মানে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, এজ ইট ইফ আমার, আই ডো নট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি। আমার অবশ্যই রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকটা অ্যাকশন আমার রেসপন্সিবিলিটি। আমি এখন যে পরিস্থিতি হয়েছে আমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমরা ধর্মীয় ভাবে হচ্ছে কি, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, বাট এট সেম টাইম আল্লাহ বলছে তুমি বলো শুকর আল্লাহ, আই এম হ্যাপি। তুমি আমাকে যে পরিস্থিতিতে রেখেছো, আমার টাকা নাই, আমার এটা নাই, আমার শারীরিক অসুস্থ, সব অসুস্থ, বাট আই এম হ্যাপি, শুকর আল্লাহ। কেন রেখে আমি হ্যাপি? তুমি আমাকে রাখছো, আল্লাহ রেখেছো। আল্লাহ যেহেতু রেখেছে, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে, হি ইজ মাই লর্ড, লর্ড আমাকে যেভাবে রাখছে আমি হ্যাপি। আমরা তো চাটি না সবসময় একটু পয়সাওয়ালা বড়দের সাতদের কত কিছু করে, উনার উনার তো করবেই, উনার ইচ্ছা হয়েছে উনার করছে। মেইন ইস্যু হচ্ছে আমাকে রেসপন্সিবিলিটিটা নিতে হবে, না হলে রেসপন্সিবিলিটি না হলে আমরা কি করব? তুমি 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 তুমিতে আমরা জীবনটা কাটাই। এবং একই সাথে যখন আমরা তুমি তুমিতে জীবন কাটাই, আমরা যখন সব সময় অপর কি বলবো, অপর কি বলবো এটা করে, একটা ভিডিওটা বেশি লম্বা হবে কি, একটা ভিডিও আমার মনে হচ্ছে একটু দেখাই, 2 মিনিট। অনেকে হয়তো দেখেছেন, অনেকে দেখেননি। ব্র্যাকের একটা ভিডিও, মেইন ইস্যু হচ্ছে ভিডিওটাতে দেখাচ্ছে একটা ছেলে, সে খুব ভালো বাস্কেটবল, সে ভালোই বাস্কেটবল। এখন হি নোস হি গুড, হি ইজ এ গুড প্লেয়ার, কিন্তু
একদিন ওকে করলো কি, ওর একটা টেস্ট করে তুমি চোখ বন্ধ করে থ্রো করো। এখন সে বল বন্ধ করে থ্রো করছে, বল কিন্তু কাছাকাছি যাচ্ছে। চারপাশে সবাই বলছে ও হয় নাই, হয় নাই, হয় নাই, হবে না, হবে না, এই টাইপের কোন অনেকক্ষণ কথা বলে। এবার ওকে বলছে তোমার চোখটা ওপেন করলো, চোখ ওপেন, এবার তুমি করো। সে করলো, সে কিন্তু আর পারছে না। আবার অপোজিটও হয়েছে। তাহলে কেন? কারণটা হচ্ছে ওই যে ব্রেইনে সেট হয়ে যায়, এটা হিউম্যান নেচার। আমাদের এখান থেকে প্র্যাকটিস করে আসতে হবে। আবার যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা যদি কোনো প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার, ধরেন আপনার মাইকেল জর্ডান ওদের সাথে হতো, এটা হবে না। কারণ দে ক্যান কন্ট্রোল দেয়ার মাইন্ড। এটা যেহেতু একদম ইয়াং চ্যাপ, সে জিনিসটা বুঝে নেয়। ভিডিওটা একটু দেখেন, ছোট। বর্ণ বাংলাদেশ জাতীয় বাস্কেটবল প্লেয়ার। প্র্যাকটিস মিস করা অসম্ভব, শট মিস করা কখনো না। প্রতিদিন বাস্কেটবল প্র্যাকটিস তার জন্য শুধু একটি রুটিন না, প্রতিদিন সূর্য ওঠার মতো স্বাভাবিক একটি ব্যাপার। ক্যাম্পাসের সবাই তার পারফরমেন্সের জন্য তাকে চেনে, আর যখনই সে কোর্টে নামে। কিন্তু আজ আমরা তাকে চিয়ার করতে আসিনি, আজ আমরা তাকে ডিমোটিভেট করতে এসেছি। চোখ ঢেকে ফিল্ড গোল করা অসম্ভব, তোমাদের কি মনে হয় ও কি পারবে? না, সম্ভবই না। কিন্তু আমরা বরং চোখ ঢেকে এতটাই ডিমোটিভেট করব যেন সে মনে করে তার পারফরমেন্স তার এক্সপেকটেশন থেকেও খারাপ হচ্ছে। কাছেও যায় না। দেখা যাক চোখ থেকে কাপড় সরিয়ে তার পারফরমেন্স কেমন হয়। মনে হয় না হবে। আচ্ছা দেখি, মনে হয় না। একটু আগেই প্র্যাকটিসের সময় কিন্তু সে প্রায় প্রতিটি শটে স্কোর করছিল, লাস্ট একটা আমরা ট্রাই করি। কিন্তু এবার পারফরমেন্স কিন্তু স্পষ্টভাবেই আগের মতো নেই। এবার ঠিক উল্টোটা করা যাক আরেকজনের সাথে। মিম বাস্কেটবল খেলে কিন্তু এক্সপার্ট নয়, স্কোর করায় সবসময় আত্মবিশ্বাসীও নয়, কিন্তু এবার আমরা তাকে চিয়ার করব। হবে। দেখব মোটিভেশন তার পারফরমেন্সকে কিভাবে ইনফ্লুয়েন্স করে। 1 2 3। চোখ থেকে বল কিন্তু বাস্কেটের আশেপাশেও যাচ্ছে না। এবার দেখা যাক চোখ থেকে কাপড় সরিয়ে মিমের পারফরমেন্স কেমন হয়। একটু আগে প্র্যাকটিসের সময় মিম শটগুলো মিস করছিল, আর এখন এর কারণ আমাদের ব্রেইন পজিটিভ এবং নেগেটিভ পরিবেশে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করে, যা আমাদের সামগ্রিক শারীরিক ও মানসিক আচরণের উপর প্রভাব ফেলে। তাই নিজের এবং অন্যদের পজিটিভ মনোভাবের জন্য একটি পজিটিভ পরিবেশও গড়ে তোলা দরকার। ভেরি সিম্পল এক্সাম্পল, এবং এটা একদম ফ্যাক্ট। এটা একদম ফ্যাক্ট। কারণটা হচ্ছে আসলেই যখন চারপাশের লোকজন ভালো কিছু বলে, তখন দেখবেন আমরা ভালো করি। যখন চারপাশের লোকজন খারাপ কিছু বলে, আমরা ভালো করি। এখন কি আমাকে চারপাশের লোক সবসময় ভালো বলবে? চারপাশের লোক আমাকে ভালো বলবে না। যখনই আমি চারপাশের লোক ভালো করবে, ভালো বলবে, এটার জন্য ওয়েট করব, তখনই কি হচ্ছে? সেম, আই এম ডিপেন্ডেন্স। আমি ডিপেন্ডেন্ট। ও যখন ভালো বলবে আমি তখন ভালো করব, ও যখন ভালো বলবে না আমি ভালো করবো না। আপনারা খেয়াল করে দেখবেন যারা টপ ক্লাস প্লেয়ার ওয়ার্ল্ডের, ওদের ওই সমালোচনা সহজে ইফেক্ট করে না। প্রথম যুগে পড়ে, প্রাথমিকভাবে 15 16 17 বছর বয়সে, এরপর ওরা এটার উপরে উঠে যায়। দে ডোন্ট বদার, কে কি বলে দেখ, কানেই না। ওরা ওদের কাজ ওরা করে যায়, এবং ওটার জন্য প্র্যাকটিস করেছে। এই যে ওরা খেলার জন্য কিন্তু ওরা প্রোয়াক্টিভ। আমি খেলায় জিতবো, আমি খেলায় স্কোর করবো, গেলাম 0 রানে আউট হয়ে গেলাম, সমস্যা নেই, নেক্সট ম্যাচে। দে প্রোয়াক্টিভ যারা, এবং ওরা যখন প্রোয়াক্টিভ থাকে, যখন কিন্তু ওকে চারপাশ থেকে প্রেসার দেয়, কথাবার্তা বলে, নেগেটিভ কথা বলে, আপনার চোকার্স বলে আর কি, তখন ভেঙে যায়, খুব দ্রুত ভেঙে যায়, ওরা ভেঙে পড়ে। দ্য হ্যাবিট ওয়ান হচ্ছে আমাদের, উই হ্যাভ টু টেক রেসপন্সিবল অফ আওয়ার লাইফ। আমরা রেসপন্সিবিলিটি নিব, এবং আমরা যখন কোনো রেসপন্স করব, উই হ্যাভ এ ফ্রিডম টু চুজ বলস অ্যান্ড রেসপন্ড বেস প্রিন্সিপাল। এই প্লেয়ার কি ওর সম্ভব ছিল? ওকে যখন চোখ বন্ধ করে নেগেটিভ করছে, এরপর যখন খুললো, খোলার পর বলে তুমি করতে পারবে কেন, এটা প্রশ্ন। ওকে শুধু 5 মিনিটস টাইম নিতে হতো, 5 মিনিটস টাইম নিয়ে ওর ব্রিদিং এক্সারসাইজ,
ওর পারফরমেন্স আবার আগেরটাতে। খুব ইন্টারেস্টিং, এবং এগুলো নিয়ে আলাদা ট্রেনিং হয়। এবং যতক্ষণ আমরা এই পার্টটা করতে পারবো, প্রথমে আমরা যখন নেগেটিভ প্যাটার্ন থেকে ফিউচারের পজিটিভ প্যাটার্নে আমরা যখন যেতে যদি পারি, তখনই বলা হয় ট্রানজিশন পার্সন। আপনি যদি লাইফের আপনার নিজের মধ্যে এই একটা হ্যাবিট গ্রো করতে পারেন, একটা হ্যাবিট, প্রি প্রোঅ্যাক্টিভ হ্যাবিট গ্রো করা, কিন্তু ওই যে বললাম আপনি কালকে না আমি এখন থেকে হ্যাবিট প্রোঅ্যাক্টিভ, এটা কিন্তু এত ইজি না। এটা প্রি প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে আপনাকে প্র্যাকটিস 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 প্র্যাকটিস। একটা সময় আপনি ফিল করবেন যে আপনার আপনার মা অসুস্থ, ফ্যামিলিতে এই সমস্যা হয়েছে, অফিসে কাজে প্রবলেম হয়েছে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনি টাকায় সমস্যা, এগুলো চলবেই, এগুলো কিন্তু সবসময় আছে। ইস্যুটা হচ্ছে আমি কিভাবে দেখছি, আমি কিভাবে পরিস্থিতিটা দেখছি, আমি কিভাবে নিজেকে ডেভেলপ করছি। আমরা ডেভেলপ না করলে আমরা তখন পরিস্থিতির শিকারে থাকি। আমরা যদি ডেভেলপ থাকি আমরা পরিস্থিতির শিকার থাকি না। পরিস্থিতি তো ঘটছেই, ঘটনা আগেও ছিল, ঘটনা পরেও ছিল। আমরা আমাকে কন্ট্রোল করছি, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করছি, আমি আমার থিঙ্কিং কে কন্ট্রোল করছি। যখনই করছি তখন উই বিকাম দ্য ট্রানজিশন পার্সন। যেটা আমি সব সময় বলি, আমাদের কি, আমরা এখানে যতজন আছি, আমরা এই মুহূর্তে কতজন, 51 জন আছি, 51 থেকে আমি মাইনাস করলাম 50 জন। আমরা 50 জনই কিন্তু জানি হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা 50 জনই জানি আমাদের কি করতে হবে। আমরা 50 জনই জানি আমাদের যেটা যেতে চাই ওটা করতে গেলে আমাকে কি করতে হবে। একটা স্টুডেন্ট, সে লেখাপড়া ভালো করছে না, রেজাল্ট ভালো করছে না, আপনি ওকে ডেকে জিজ্ঞেস করেন তোমার বাবা কি করতে হবে, আপনাকে বলতে হবে আমার একটা, ধরেন ও কথার কথা ভালো ইংলিশ পারছে না, আমি আসলে একটা ইংলিশ টিচার কাছে ইংলিশ পড়লে ভালো হবে, আমি যদি একটা কোনো একটা আমি কয়েকটা মক টেস্ট দিলে ভালো হবে, আমি একটা কোচিং সেন্টারে গিয়ে এটা করলে ভালো হবে। সবই তো বুঝলাম, বাবা তুমি করছো না কেন? তখন দেখবেন চুপ। কারণ ওর তো মানে নেগেটিভ চিন্তা আছে, আদার্স থিঙ্কিং আছে, অন্য কিছু আছে, ফ্রেন্ডরা আছে, গল্পের বই আছে, গল্পের বইতে এখন নাই অবশ্য, মোবাইল ফোন আছে, গেমস আছে। ও তো এই পাশে রয়ে গেছে নেগেটিভ প্যাটার্নে, ও ফিউচারে যেতে পারছে না। ওকে ট্রানজিশন নেওয়ার জন্য ওর ভেতরে যতগুলো নেগেটিভ প্যাটার্ন আছে এগুলো যদি ওকে মুভ করতে না পারেন, হি অর শি ক্যানট বি ট্রানজিশন পারসন। এই জন্য এটাকে বলা হয় ট্রানজিশন কোচ। এগুলোকে কোচের কাজটা হচ্ছে এই পার্টে নিয়ে যাওয়া। আমরা জানি আমাদের কি দরকার, উই নো দ্য স্ট্র্যাটেজি, উই নো আওয়ার গোলস, বাট উই ডোন্ট নো হাউ টু ট্রানজিশন। এই ট্রানজিশনটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইস্যু। এবং 7 হ্যাবিটস ওয়ান অফ দ্য টুলস টু বিকাম আ ট্রানজিশন পারসন। আপনার লাইফে ট্রানজিশন পারসন হওয়ার জন্য অনেক বড়। হ্যাবিট নাম্বার 2, হ্যাবিট নাম্বার 2 কি বলছে? দে ফোকাস অন গোলস। ওরা গোলে ফোকাস করে। এবং হ্যাবিট নাম্বার 2 নামটা হচ্ছে অফিসিয়াল নেম, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, দ্য হ্যাবিট অফ ভিশন। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, দ্য হ্যাবিট অফ ভিশন। এখানে অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, আপনারা অনেকেই হয়তো বইটা পড়েছেন। এই বইটার একটা লাইন দেখেন, এটা এই বইটাতে কি লিখেছে। Would you tell me please which way I ought to go from here? That depends a good deal on where you want to go, said the cat. এই কোশ্চেনটা কে করেছে? অ্যালিস। অ্যালিস বলছে would you tell me please which way I ought to go from here? আমি এদিক থেকে কোন দিকে যাওয়া উচিত? ক্যাট বলছে that depends a good deal on where you want to go. এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোথায় যেতে চাচ্ছ, মানে তুমি যেদিকে যেতে চাচ্ছ তোমাকে ওইদিকে যেতে হবে। তখন এলিস রিপ্লাই দিল আই ডোন্ট মাচ কেয়ার ওয়্যার, সেড এলিস। আই ডোন্ট মাচ কেয়ার ওয়্যার, চিন্তা কর না, যেদিকে যাবে যাক, আই ডোন্ট মাচ কেয়ার। তখন ক্যাট কি বলছে? দেন ইট ডাজন্ট ম্যাটার হুইচ ওয়ে ইউ গো। তুমি যদি কোনো গন্তব্য না থাকে তুমি যে কোনো দিকে হাঁটো। তখন এলিস আবার বলছে সো লং এজ আই গট সামওয়্যার। আপনি যদি কোনো একটা দিকে হাঁটতে থাকেন একদিকে না একদিকে পৌঁছাবেন। এখন আমি যাব মগবাজার, আমি আমার বাসা হচ্ছে ধরেন হাতিরঝিল, মাথায় হাতিরঝিল থেকে মগবাজার যাব। আমি হাতিরঝিল ক্রস না করে, বাট আমি ডান পাশে তেজগাঁও দিয়ে না গিয়ে আমি করলাম কি বাম পাশে গুলশান এক ধরে হাঁটা শুরু করলাম। এমন আমি গুলশান এক ধরে হেঁটে উত্তরার দিকে চলে গেলাম। আমি আলটিমেট কোথাও না কোথাও তো পৌঁছাবো, মাইকবি উত্তরায় পৌঁছাবো, মাইকবি খিলক্ষেত পৌঁছাবো, কোনো না কোনোখানে তো পৌঁছাবো। বাট আমি কি মগবাজার পৌঁছাবো? আমি তো মগবাজার পৌঁছাবো। আমি যদি মগবাজার পৌঁছাতে চাই আমাকে মগবাজারের রোড ধরে আগাইতে হবে। As long as I got somewhere, Alice added an explanation. Oh, you are sure to do that, said the cat. If you only walk long enough. Yes, তুমি তাহলে এটা হচ্ছে আমাদের লাইফ।
Alice's Adventures in Wonderland, one of the best story books ever written. অসাধারণ একটা বই। এই বইটাতে এই লাইনটা বলা হয়েছে অনেক, মানে, এবং এটা আমাদের একটা মানুষের একটা নেচার, হিউম্যান নেচার। এটার ক্ষেত্রে প্যারাডাইম বলছে মেন্টাল ক্রিয়েশন প্রিসিডস ফিজিক্যাল ক্রিয়েশন। আমরা যখন কোনো কিছু মেন্টাল ক্রিয়েশন করতে পারি তখন আমরা ফিজিক্যাল ক্রিয়েট করি। আমি কি করতে চাই, আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমি কি হতে চাই, আমার টার্গেটটা কি, আমি টাকা কামাইলে টাকা কিভাবে কামাতে চাই, ব্যবসা হলে ব্যবসা কি করতে চাই, চাকরি হলে চাকরির কোন পজিশনে দেখতে চাই, আমি যা চাই, ইফ আই ক্যানট ক্রিয়েট মেন্টালি, আই ক্যানট ডু ইট ফিজিক্যালি। আমাকে মেন্টাল ক্রিয়েশন করতেই হবে। মেন্টাল ক্রিয়েশন করতে পারলে আমি ফিজিক্যাল ক্রিয়েশন করতেই পারি। ইনএফেক্টিভ হ্যাবিট হচ্ছে আই লিভ বাই ডিফল্ট। 99.99% মানুষ আই লিভ বাই ডিফল্ট। পড়াশোনা করলাম, চাকরি খুঁজতে, একটা চাকরিতে ঢুকলাম, ওই চাকরিতে বস তেল হয়, ইয়ে হয় না, কমপ্লেন 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 কমপ্লেন, শুধু কমপ্লেন। উনার কিছু হয় না, উনার বস উনাকে পছন্দ করে না, ও চাকরি পছন্দ করে না, বেতন বাড়ে না, মালিক ভালো না, ইনা হয় না, শুধু কমপ্লেন, আর কিছু নেই। ইফেক্টিভ প্যারাডাইম হচ্ছে আই লিভ বাই ডিজাইন। আপনি ডিজাইন, আপনাকে প্ল্যান করে আগাতে হবে। ইট ইজ ইউর প্ল্যান। আমি এখন কম বেতন পাই, ইট ইজ অলসো মাই প্ল্যান। আমার প্ল্যানে থাকতে হবে, আমি কি করতে চাচ্ছি, কি করছি, আমার ফোকাস কি, আমার কি। যদি কারো প্ল্যানিং থাকে, কারো ডিজাইন থাকে, কেউ আটকে তার সম্ভবই না। এবং হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে শো করেছে, হার্ভার্ড ইউনিভার্সিটি 1979 সালে ওদের একটা রিসার্চ হয়, ম্যাসিভ একটা রিসার্চ। ওই রিসার্চে ওরা দেখেছিল অ্যাভারেজে 15% অফ হার্ভার্ড, কেন বলছে হার্ভার্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ওদের যত স্টুডেন্ট আছে দে আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট। ওইখান থেকে আমেরিকার প্রেসিডেন্ট, ইউএস এর প্রেসিডেন্ট, ইউকে এর প্রেসিডেন্ট, ওরা ওই লেভেলের স্টুডেন্ট পায়, ওই লেভেলের মেধাবীরা পায়, আপনার ওইখান থেকে নোবেল পায়, তাই না? ওইখানে দেখেছে ওরা 15% অফ স্টুডেন্ট হ্যাভ গোলস, অনলি 15%। 85% স্টুডেন্টের গোল নাই, দে ডোন্ট হ্যাভ গোল। পড়তে বসছে, পড়ছে, ভালো রেজাল্ট করছে, দ্যাটস অল, বাট দে ডোন্ট হ্যাভ গোল। বাট অনলি 3% অফ দেম, মানে 15%-এ 3%, মানে 100 জনে 15 জনের গোল থাকে। এই 15 জনের 3% মানে 3-15 45, নট ইভেন ওয়ান, একজনও না, একজনও না, মানে একজনের চেয়ে কম। যদি 100 জন হয় তাহলে 1000 জনে হয়তো 4.5 জনের 3% of them have their goals written down, have their goals written down। 15% অফ স্টুডেন্টের গোল আছে, 85%-এর নাই। ওই 15%-এর আবার 3%-এর গোলটা রিটেন ডাউন আছে। এন্ড দে ওই স্টুডেন্টের লিস্ট রেখেছিল পুরো ব্যাচের, যাদের উপর ওরা গবেষণা করছে। এন্ড দে ফাউন্ড লেটার আফটার 10 ইয়ার্স, ওরা আবার সার্ভে করেছে সেই স্টুডেন্টের উপরে লিস্ট ধরে। ওরা দেখেছে যে 85% স্টুডেন্টের গোল ছিল না, তাদের থেকে যে 5% স্টুডেন্টের গোল আছে, যে 5% স্টুডেন্টের গোল আছে, দেয়ার পজিশন ইজ হায়ার দেন দ্য 85%। 85% এর থেকে 15%-এর পজিশন, জব পজিশন, ইনকাম পজিশন, সবকিছু হায়ার, উপরে। আবার যে 3%-এর রিটেন গোল ছিল, ওরা 10 টাইমস হায়ার। ওদের পজিশন এবং মানি দুই পার্টেই ওরা 10 গুণ বেশি আছে এই পার্টের থেকে, যারা 15%। সো ইটস ভেরি পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? যখন আপনার মধ্যে আর্জ থাকবে, আপনি যখন লিখছেন আমি এটা করতে চাই, আপনার ব্রেন বিলিভ করে, সাবকনশিয়াস মাইন্ড বিলিভ করে। সাবকনশিয়াস মাইন্ড যখন বিলিভ করে, সাবকনশিয়াস মাইন্ড আপনাকে প্রেস করবে ওইদিকে যাওয়ার জন্য। আপনি ঘুমাইতে পারবেন না আপনার কাজটা, আপনাকে ওইটা করতেই হবে। সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ওইদিকে নিয়ে যাবে, কারণ আপনি ওইটা চাচ্ছেন। আবার যেটা লিখেছেন এটা চেঞ্জ হবে। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন হয়তো আমার চিন্তা ছিল মাসে 100 টাকা যদি পাইতাম, ওয়াও 100 টাকা, এটা নেবে না। আবার যখন আমি হয়তো 10 উঠছি তখন হয়তো ভাবছিলাম যদি 1000 টাকা পেতাম। আবার আমি যখন হয়তো ইন্টার অনার্স শেষ করছি তখন হয়তো আপনার মাসে যদি 5000-7000 টাকা পাইতাম। আবার যখন মাস্টার্স শেষ করছি তখন হয়তো আপনার 10-12 হাজার টাকা যদি পাইতাম। এটাই তো, মানে যে যার বয়স অনুসারে একটা থিঙ্কিং থাকে, ওই অনুসারে আমার গোলটা, একটা গোল থাকবে, গোলটা এরপর চেঞ্জ হবে, বড় হবে, বাবল হবে। কিন্তু ইফ ইট ইজ রিটেন, আপনার গোলটা পড়বেন। ওই জন্য আমরা সবসময় বলি ইউ হ্যাভ টু হ্যাভ এ ডায়েরি। আপনার অবশ্যই একটা ডায়েরি থাকতে হবে। ওই ডায়েরিতে আপনি আপনার গোলস লিখবেন, প্ল্যান লিখবেন, কিছুদিন পর পর ওটা করবেন।
প্রতি মাসে একবার গো থ্রু করবেন, 6 মাস পর মনে হলো না এটা এইভাবে হবে না ওইভাবে হবে, আপনি কাটবেন, সমস্যা নেই, বাট ইট হ্যাজ টু বি রিটেন। এবং 7 হ্যাবিটস বলছে ইউ হ্যাভ টু হ্যাভ এ পার্সোনাল মিশন স্টেটমেন্ট। আমাদের ট্রেনিং এটা আমরা করাবো, ইউ হ্যাভ টু হ্যাভ এ পার্সোনাল মিশন স্টেটমেন্ট। মিশন স্টেটমেন্ট মানেটা, মিশন স্টেটমেন্ট হচ্ছে ইউর পারপাস এন্ড মিনিং ইন লাইফ। তোমার লাইফের পারপাস কি, তোমার মিনিংটা। আমি আরেকটা ছোট একটা ভিডিও দেখাই, আমি অনেকগুলো ভিডিও দেখাচ্ছি বিকজ আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য ফিল হাউ দ্য 7 হ্যাবিটস এটাকে ডেভেলপ করেছিল, কিভাবে দিয়েছে। এই ভিডিওটা হচ্ছে একজন লোক উনার 80তম জন্মবার্ষিকীতে উনাকে উনি দাওয়াত দিয়েছে। কাদেরকে দাওয়াত দিয়েছে? উনার নাতিরা আসছে, উনার ছেলে মেয়েরা আসছে, উনার যারা অফিসের কলিগ ছিল ওরা এসছে, পাড়া প্রতিবেশীরা এসছে, এসে সবাই ওর সম্পর্কে কথা বলছে। এটাই হলো ইস্যু। আপনি নিজেরটাই ভাবেন, আপনি যখন 80 বছর বয়স হবে বা 70 বছর বয়স হবে, যারা আপনার সাথে কাজ করেছিল ওরা কি বলবে? বুড়াটা একদম চালাই মারছে আমাকে, এই টাইপের বলবে? নাকি আপনি যেদিন রিটায়ার করলে, আমি এরকমও লোক চিনি যেদিন রিটায়ার করে ওই দিনের পর থেকে অফিসের কলিগ কেউ ওকে চিনে না, বেটা গেছে আল্লাহ বাঁচায়, সেটা একটা পরিস্থিতি নেই। টাটে ছিল একদম, অফিসে যে কদিন চাকরি ছিল, চাকরি শেষ, টাটানি শেষ, সব শেষ, একা একা ঘুরে, কারোর সাথে রিলেশন নেই, কেউ কথা বলে না, কারণ খারাপ ব্যবহার করতো, মিসবিহেভ করতো। এখন আপনাকে মাথায় রাখতে হবে আমি কি করতে চাচ্ছি, এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ মাই ডেস্টিনি, আমি কি করতে চাচ্ছি। আমি যদি বেঁচে থাকি বা আমি যদি আজকে মারা যাই, হু উইল ডাই হোয়েন ইউ ক্রাই, একটা কথা আছে, মানে আমি যখন মরে যাব আমার জন্য আসলে কেউ কেউ ওদের কাঁদবে নাকি সবাই বলবে বাঁচছি আল্লাহ বাঁচিয়েছে। এখন এই প্রসেসটা আপনাকে এখানে বলছে, এখানে 18 ইয়ার্স অফ বার্থডে একটা ভিডিও। In your mind's eye, picture your 80th birthday. Picture the faces of your friends and family as they come to wish you well. All these people have come to honor you, to express their feelings, to toast a life well spent. Imagine you are the person being honored, the subject of the speeches. What would you like the speaker to say about you, your life? Hasn't changed a bit. What would you like them to say about your character and contributions? Frank is the most honest man I've ever known. He's been a great colleague and a wonderful friend. Happy birthday, Frank. Now think deeply. Thank you all. What achievements would you want them to remember? I'd like to take just a moment. What impact would you have liked to have made in their This lives? is a special day for you. I don't know how come I'm such a lucky girl. Start living today with that picture of your own 80th birthday party clearly in mind. In that picture, you will find your definition of true success. Just from you? হোয়াট অফ লিগাসি ইউ ওয়ান্ট টু লিভ, মানে আপনি যখন চলে যাবেন আপনি কোন লিগাসিটা রেখে যেতে চাচ্ছেন। যে লিগাসিটা রেখে যেতে চাচ্ছেন আপনি হঠাৎ করে এটা হবে না, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, আপনার হ্যাবিটে গ্রো করতে হবে, ওইভাবে নিজেকে ডিজাইন করতে হবে, তখন এক সময় আপনার সেই হ্যাবিটে জিনিসটা গ্রো করবে। এরপরে হচ্ছে আমাদের হ্যাবিট নাম্বার 3। হ্যাবিট নাম্বার 3 হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট, দ্য হ্যাবিট অফ ইন্টিগ্রিটি অ্যান্ড এক্সিকিউশন। এটা হচ্ছে they set priorities. What is this one now? Priorities. This is the last one. If you grow this habit, you become independent. আপনি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন। আপনি যখন ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্টে যাবেন, ওটার জন্য আপনার একটা প্যারাডাইম লাগবে। আপনার প্যারাডাইমটা কি, প্রিন্সিপালটা কি? ইফেক্টিভনেস রিকোয়ার্স ইন্টিগ্রিটি টু অ্যাক্ট অন ইউর প্রায়োরিটিস। আমাদের কাজ যখন সেট করবো আমরা জানি আমাদের কি করতে হবে, বাট আমাদের প্রবলেমটা হয় উই ক্যানট সেট প্রায়োরিটি। আমার কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এবং ওই আগে পরে কাজটা যখন আমরা সেট করব তখন এটা হচ্ছে আমরা তখন কিভাবে এটা মানে এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি সেটের একটা পার্টে চলে আসে, আমরা কিভাবে এটা সেট করব। এবং
ওইটার জন্য ইনএফেক্টিভ প্যারাডাইম হচ্ছে আই পুট আর্জেন্ট থিং ফার্স্ট। আমরা নর্মালি যেটা করি, আমাদের সব কাজে বা যে কোনো কিছুতে আমাদের আর্জেন্ট থিং ফার্স্ট করি। আমাদের ধারণা আর্জেন্ট গুলো কিল করলে হয়, বাট আর্জেন্ট থিংস অলওয়েজ নট ইম্পর্টেন্ট। আর্জেন্ট থিং আপনাকে আর্জেন্টে জীবন কাটাবে। আপনি মরার আগের দিন পর্যন্ত আর্জেন্ট কাজ করবেন, আপনি আজকে যেখানে আছেন আপনি আজকে 5 বছর পর দেখবেন ওইখানেই আছেন, আপনার কোনো ধরনের ইমপ্রুভমেন্ট বা কোনো কিছু আগায় নেই। আপনি যদি আগাইতে চান ইফেক্টিভ, তখন এখানে হচ্ছে আই পুট ইম্পর্টেন্ট। আমাদেরকে এই যে আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট কোনটা এটা আমাদেরকে আগে সেট করতে হবে। কারণ এই জায়গায় একটা ইস্যুটা হচ্ছে কি, এটা ডিপেন্ডস, ইটস ভেরিজ ফ্রম ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, প্ল্যান টু প্ল্যান, কাজ টু কাজ। আমাদের প্রত্যেকের আর্জেন্সি, প্রত্যেকের ইম্পর্টেন্সি সেম না। কিছু আর্জেন্সি আছে আমাকে করতে হবে, ইমার্জেন্সি করতে হবে। কি ধরনের আর্জেন্সি আছে? আর্জেন্সিটা হচ্ছে আমাদের আমাদের একমাত্র আর্জেন্ট। ধরেন এই মুহূর্তে আমি যদি হঠাৎ অসুস্থ হয়ে যাই, আমি তাহলে ইমার্জেন্সি আমাকে হসপিটালে নিতে হবে, যে কাজই থাকুক না কেন আমি হসপিটালে নিতেই হবে আমাকে। সেটা হচ্ছে আর্জেন্ট, এটা হচ্ছে একদম রিয়েল আর্জেন্ট। এগুলো ছাড়া আমরা অনেক সময় কতগুলো কাজে কাটে, অফিসের কতগুলো আর্জেন্ট কাজে ইম্পর্টেন্ট কাজগুলো আমাদের পড়ে থাকে। এবং অফিসে যেটা আমি ফেস করেছি দীর্ঘদিন, মানে আমি নিজেও আমি তো একদম এক্সিকিউটিভ থেকে এইচআর ডাইরেক্টর হচ্ছি, আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি, নিচের দিকে এত চাপে থাকে, ওরা আর্জেন্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাচ করতে পারে না, ওরা আর্জেন্ট কাজগুলো কিল করতে থাকে। যখন অফিসে কোনো একটা রিকোয়ারমেন্ট ছিল যেটা বলছিল 3 দিন আগে করে দেওয়ার জন্য, যখন 3 দিন পর বলে কাজটা দাও, তখন বলে আমি করতে পারি। কেন করতে পারিনি? ওনার হয়তো রিয়েল কাজ ছিল, আমি এটার জন্য এটার জন্য এটার জন্য পারিনি। তখন দেখা যায় একটা বকা খায়, অন্য থেকে গালি শুনে, এবং বলে কি তুমি এটা আজকে করে দিবে, কিভাবে দিবে আমি জানি না। তখন ও মন খারাপ করে, আমি অফিসের জন্য যে এত কাজ করলাম, এত কিছু করলাম, অফিস আমাকে কোনো মূল্য দিল না, এই ধরনের জিনিসগুলো প্রো করে। তার কারণটা হচ্ছে ও সবই করেছে, বাট দিস ওয়াজ আর্জেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট যেটা ছিল হি লস। সুতরাং আমরা যখন আমাদের প্রায়োরিটি সেট করব, আমাদের এখানে অবশ্যই ইম্পর্টেন্ট থিংসটা আগে দিয়ে করতে হবে। এবং এটার জন্য একটা টাইম ম্যাট্রিক্স ইউজ করা হয়। এই টাইম ম্যাট্রিক্স এর নামও আছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। আইজেনহাওয়ার হচ্ছে জেনারেল আইজেনহাওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউএস এর যিনি ছিলেন, জেনারেল ছিলেন, এন্ড ইট ওয়াজ ক্রিয়েটেড বাই হিম, এই টাইম ম্যাট্রিক্সটা। এখানে উনি বলেছিলেন আমাদের সকল কাজকে আমাদের 4টা ভাগে ভাগ করতে হবে, কোয়াড্রান্ট 1, 2, 3, 4। একটা হচ্ছে ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট, একটা হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, আর একটা হচ্ছে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট। ও বলছে আমাদের এই প্র্যাকটিসটা আমাদের অ্যাটলিস্ট নেক্সট 2 মান্থস আমাদের এটা করতে হবে। নেক্সট 2 মান্থস আমাদের সকল কাজকে, আমরা হাউস চোরস, ঘরের কাজ, সবগুলো আমরা একটা লিস্ট করে কোনটা আমাদের আর্জেন্ট, কোনটা নট আর্জেন্ট, কোনটা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, কোনটা নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, আমাদের এটা বের করতে হবে। এটা বের করে আমরা আমাদের কাজগুলো এমন ভাবে গুছাবো, আমরা সব সময় ওই কাজগুলো করব যেটা হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। যেটা আর্জেন্ট মানে আমি এখন না করলে কিছু হবে না, কিন্তু এটা আলটিমেট, আমাকে ওটা করতে হবে আলটিমেট। এই ধরনের কাজগুলোকে বলা হয় নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, যেগুলো আমরা সবসময় কি পরে করব, পরে করব। এক্সেলটা একটু পরে শিখবো, প্রোগ্রামিংটা কিছুদিন পর শিখবো, এটা আমি পরে করব। মানে আমরা সবকিছু কি পরে করবো। ইংলিশটা আচ্ছা শিখবো, কয়েকদিন পর শিখবো, এটা আমি ওইটাতে করব। এই কি কাহিনী স্টুডেন্টেরও, স্টুডেন্টের মা বাপেরও, সবার এটা, মানে এটা আমাদের সবারই প্রবলেম এটা। এবং একই সাথে এখানে আরেকটা জিনিস অ্যাড হয় কি, প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা। মানে আজকে না কালকে, এই টুমোরো, টুমোরো টুমোরো হচ্ছে একটা হিউম্যান বিং এর সবচেয়ে বড় একটা ফাঁদ। এই টুমোরো 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 করতে করতে একটা মানুষ আর লাইফে কিছু করতে পারে, এবং এই টুমোরো আর কখনো আসে। এবং এটাকে বলা হয় টাইম ম্যাট্রিক্স। এই টাইম ম্যাট্রিক্সটা সেট করার জন্য আপনার কি বলে, আপনার 7 হ্যাবিটসে ওরা 2-3টা প্রসেস বলেছে। একটা হচ্ছে আমার কাজগুলোকে আমরা টাইম ম্যাট্রিক্সে ফেলবো, এরপর হচ্ছে আমরা আমাদের উইকলি প্ল্যানিং করব, তারপরে হচ্ছে আমরা উইকলি প্ল্যানিং এর উপর বেস করে ডেইলি প্ল্যানিং। এবং ওরা কিছু রিসার্চ বলেছে, what percentage of their time do workers spend below the line? বলছে 48% of the workers they spend below the line, below the line 48%. I use an effective planning system for managing my activities. আমি ইফেক্টিভ প্ল্যান, এটা যখন জিজ্ঞেস করলো কতজন করে, 23%। এর মধ্যে ইউএস এর ডাটা, বাংলাদেশের আরো খারাপ। এবং এই যখন এই 3টা হ্যাবিট যদি আমরা ধরে ফেলতে পারি, তখন হচ্ছে কি আমরা চলে আসলাম কোথায়,
প্রাইভেট ভিক্টরি বা পাবলিক ভিক্টরি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সে আমরা চলে গেলাম, আমরা ডিপেন্ডেন্সে ছিলাম, এখান থেকে আমরা হ্যাবিট 1 হ্যাবিট 2 হ্যাবিট 3 করলাম, করে আমরা ইন্ডিপেন্ডেন্সে আসলাম। ইন্ডিপেন্ডেন্সে এসে মানে আমরা ট্রাস্ট ওয়ার্দিনেসটা ক্রিয়েট করছি ট্রাস্টের জন্য। কার ট্রাস্টের জন্য? এই পাবলিক ট্রাস্টের জন্য। এখন আমরা চলে যাব হ্যাবিট নাম্বার 4 এ। হ্যাবিট নাম্বার 4টা হচ্ছে দা ওনলি উইন হোয়েন আদার্স উইন। দে ওনলি উইন, দে মানে কি? দ্য লিডার্স, দ্য পার্সন। আমরা তখনই উইন করি যখন অপরজন জিতে। এবং এই হ্যাবিটটার নাম হচ্ছে থিঙ্ক উইন উইন, দ্য হ্যাবিট অফ মিউচুয়াল বেনিফিট। এবং এটার প্রিন্সিপাল হচ্ছে ইফেক্টিভ লং টার্ম রিলেশনশিপস রিকোয়ার মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। Effective long-term relationships require mutual respect and mutual benefit. এটা হচ্ছে হ্যাবিট নাম্বার 4 এর প্রিন্সিপাল, যেটার উপর বেস করে আমাদের করতে। এবং এটার ইনএফেক্টিভ প্যারাডাইম হচ্ছে there is only so much and the more you get the less there is for me. আমি যত দিয়ে দেও তাহলে অন্যজন শিখে যাবে, এগুলো খুব কমন, মানে আমাদের ট্রেনিং ফিল্ডে খুব কমন হয়। আমি যদি ওনাকে দিয়ে দিই উনি তো শিখে যাবে, তারপর আমি ওনাকে কি করবো? বা আমি যদি দিয়ে দিই পরে কি শিখাবো? আমার অডিয়েন্স তো শিখে যাবে। কিন্তু ইস্যুটা হচ্ছে আপনি যত দিবেন এটা দেওয়ার শেষ নেই। আপনি নিজেকেও গ্রো করবেন, কিন্তু একই সাথে আপনাকে এটা মাথায় রাখতে হবে অ্যাবান্ডন লাইফে কোনো কিছু যে কারণে টাকা পয়সা নিয়ে কৃপণতা বা ইয়ে করে আমি দিয়ে দিলে কি হবে, আমার কি হবে। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে অ্যাবান্ডন। লাইফ ইজ অ্যাবান্ডন, আমাদের সবকিছু অ্যাবান্ডন। সৃষ্টিকর্তা কারোর জন্য কম সৃষ্টি করে নাই। অ্যাবান্ডেন্স অফ লাইফ সবকিছুতে অ্যাবান্ডন মেন্টালিটিটা সেট করতে হয়। অ্যাবান্ডন মেন্টালিটি যখন সেট করবেন তখন এটা হচ্ছে দেয়ার ইজ প্লেন্টি আউট অফ দেয়ার ফর এভরিওয়ান এন্ড মোর টু স্পেয়ার। এখানে সবার জন্য যথেষ্ট আছে, শুধু আমার জন্য না। সুতরাং আমার কাউকে মেরে কারো কাছ থেকে নিয়ে কাউকে ঠকে আমার যেতে হবে। ওর জন্য ইনাফ আছে, আমার জন্য ইনাফ আছে। এই মাইন্ডসেটটা আমাদের এখানে গ্রো করতে হবে। এবং এটার একটা এক্সপেক্টর হচ্ছে উই লিভ বাই প্রিন্সিপালস দ্যাট মাই সাকসেস ইজ ইউর সাকসেস। এটা কতজন বিলিভ করে? এটা দেখা গেছে 23%, যেটাও ইউএস এর ডেটা। 23% of the people believe that we live by principles that my success is your success. আমরা বিলিভ করি না, আমরা শুধু বিলিভ করি আমার সাকসেস আমার সাকসেস। ওর সাকসেস হলে আমার হিংসা, রাগ, ক্ষোভ, দুঃখ, মন খারাপ হয়ে যায়। ওর কেন সাকসেস? And when to talk win-win, আমরা কখন win-win ভাববো? In situation of conflict, in long-term relationships, in interdependent situation. Interdependent situation দেন কোথায়? যখন আমরা হ্যাবিট 4, 5, 6 এ চলে যাচ্ছি, যখন আমাদের সাথে অন্য লোকের কথা হচ্ছে, দিস ইজ কল্ড দ্য ইন্টারডিপেন্ডেন্স। আমি যখন ইন্টারডিপেন্ডেন্সে যাচ্ছি, ডিপেন্ডেন্স থেকে এই ইন্টারডিপেন্ডেন্সের পরের পার্টটা কি জানেন? এই 7টা হ্যাবিটের পরের পার্টই হচ্ছে হ্যাবিট নাম্বার 8, যেটা হচ্ছে লিডারশিপ। আমরা যে লিডার বলে একটা কথা আছে, আমরা যে লিডারশিপের ট্রেনিং করাই, ওই লিডার হচ্ছে নিজেই নেগেটিভ মাইন্ডসেট। ওই লিডার নিজের টাইম ম্যানেজ করতে পারে না, ওই লিডারের নিজের শরীর স্বাস্থ্য ঠিক নাই, ওই লিডারের কথা ঠিক নাই। বেশিরভাগ কোম্পানিতে দেখি অবস্থা, দেখি বড় বড় পজিশনে সব বসে আছে যে আমরা লিডার, ওটা লিডারশিপ পজিশন। ওটা আবার লিডারশিপের আলাদাই আছে, 5 লেভেলস অফ লিডারশিপের ফার্স্ট লেভেল হচ্ছে আপনি পজিশনাল লিডারশিপ। আপনি যখন একটা পজিশনে গেছেন, একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতা অনুসারে আপনি একটা লিডার, বাট ইউ আর নট আ রিয়েল লিডার। আপনি যদি রিয়েল লিডার হতে চান, আগে আপনাকে এই 7টা হ্যাবিট গ্রো করতে হবে। এবং হ্যাবিট নাম্বার 8, দ্য 8 হ্যাবিট, 7 হ্যাবিটস এর পর 8 হ্যাবিট একটা বই আছে, কবে, ওটা হচ্ছে লিডারশিপ। ওটা হচ্ছে পুরোটা একটা লিডারশিপের ট্রেনিং, পুরো 3 দিন ফুল একটা লিডারশিপের ট্রেনিং হচ্ছে 8 হ্যাবিট, একটা হ্যাবিট নিয়ে। সুতরাং এই থার্ড হ্যাবিট নাম্বার 4 হচ্ছে আমরা কারেজ এন্ড কনসিডারেশন। আমাদের কারেজ থাকতে হবে কনসিডার করার জন্য। আপনি কতটুকু কনসিডার করতে পারেন, আপনি কতটুকু কারেজ আছে। আমরা যদি আমাদের মেইন টার্গেট কি? আমি জিতবো তুমি হারবে, উইন লুজ। যেখানে হচ্ছে আমার কারেজ হাই কিন্তু কনসিডারেশন লো। আর কারেজ কনসিডারেশন দুটো যদি লো থাকে তাহলে দুজনেই লুজ, দুজনেই হারবো। আবার যদি আমার কারেজ লো থাকে তখন আবার হবে কি, আমি কনসিডারেশন অনেক হাই, আমার কারেজ হাই, তখন এটা হয় লুজ উইন। সাধারণত বড় কোম্পানির সাথে যখন আমাদের মতো চুনোপুটিরা কাজ করতে যায়, আমাদের সবগুলো পজিশন হয় কিভাবে লুজ উইন। ওরা জিতবে আমরা হারবো, ওরা জিতবে আমরা হারবো। কিন্তু আপনার যদি কারেজ হাই থাকে এবং আপনার কনসিডারেশন হাই থাকে, ইউ উইল গেট ইউর উইন উইন সিচুয়েশন। এখানে কারেজ এবং কনসিডারেশনের ম্যানেজমেন্টটাই হচ্ছে আপনার হ্যাবিট নাম্বার 4, উইন উইন সিচুয়েশন।
এবং উইন উইন এগ্রিমেন্ট যখন হয় তখন এখানে আসলে কি হয়, ডিজায়ার্ড রেজাল্ট, আমরা যে রেজাল্টটা চাই, গাইডলাইন, রিসোর্সেস, অ্যাকাউন্টেবিলিটি এবং কনসিকুয়েন্সেস। এবং এইটা পার্টটা নিয়ে হচ্ছে হ্যাবিট নাম্বার 4। হ্যাবিট নাম্বার 4টা কি? হ্যাবিট নাম্বার 4টা হচ্ছে অপরকে আমি কনসিডারেট করছি। এটার সাথে একদম লিঙ্ক একটা হ্যাবিট হচ্ছে হ্যাবিট নাম্বার 5। হ্যাবিট নাম্বার 5টা হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। আমি যখন কারোর সাথে কথা বলবো, দে কমিউনিকেট, শর্টকাটে কি এই হ্যাবিটে যারা আছে, দে কমিউনিকেট। দে কমিউনিকেট অর্থ কি? অপরজনের সাথে কথা বলে। কথা বলা কি কমিউনিকেশন? আমরা কমিউনিকেশনে কি বলি? কমিউনিকেশনে দুটো পক্ষ থাকতে হবে, ওকে। কমিউনিকেশনে এক পক্ষ কথা বললে আরেক পক্ষ বুঝতে হবে। এক পক্ষ কথা বললে আরেক পক্ষ না বুঝলে এটা কি কমিউনিকেশন হলো? হলো না। আমি জাপানিজ ভাষায় কথা বলছি, ও ইংলিশে কথা বলছে, কমিউনিকেশন হচ্ছে না। হয়তো বডি ল্যাঙ্গুয়েজ, ইশারা টিশারা করে আমরা কথা বলছি, এটা আবার আসছে, ওটা একটা পার্ট, ওটাও আসছে। কিন্তু দিন শেষে কমিউনিকেশনের মেইন ইস্যুটা হচ্ছে আমি যখন বলবো উনি বুঝতে হবে। আমি আবার বলছি, আমি রিলেশনশিপের যতগুলো কাউন্সেলিং, যতগুলো কোচিং, যত কিছু করেছি, আমাকে যদি বলেন ওয়ান এন্ড অনলি প্রবলেম অফ কমিউনিকেশন। আমরা যখন কাপল কাউন্সেলিং, যেটা বলে কাপল কাউন্সেলিং এ মেইনলি কি করা হয়? কাপল কাউন্সেলিং এ মেইনলি প্রথমে হাজবেন্ডের কথা শুনলেন, তারপর ওয়াইফের কথা শুনলেন কয়েকদিন, দুই পক্ষ শোনার পর একদিন দুই পক্ষকে বসায় নিলেন। দুই পক্ষকে বসানোর পর আমি ওয়াইফের কথাগুলো হাজবেন্ডকে ট্রান্সলেট করে বলছি, ওয়াইফ বাংলা টু বাংলা বলছি, আমি আবার বাংলা, ওয়াইফের বাংলা কথাটা আবার বাংলা করে হাজবেন্ডকে বলছি, হাজবেন্ডের বাংলা কথাটা বাংলা করে ওয়াইফকে বলছি। তার অর্থটা কি? ওয়াইফ যেভাবে বুঝে আমি ওইভাবে বলছি, হাজবেন্ড যেভাবে বুঝে আমি ওইভাবে বলছি। তো প্রিভিয়াসলি ওদের মধ্যে কিন্তু কথা হয়েছে, বাট দেয়ার ওয়াজ এ বিগ কমিউনিকেশন গ্যাপ। ওনাদের মধ্যে কমিউনিকেশনটা ক্লিয়ার হয়নি। কেন ক্লিয়ার হয় নাই? বিকজ টু কমিউনিকেট ইফেক্টিভলি উইথ মি ইউ মাস্ট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড মি। আমার সাথে যখন ইফেক্টিভলি কমিউনিকেট আপনি করতে চান, আমি যখন আপনার সাথে ইফেক্টিভলি কমিউনিকেট করতে চাই, আমি আপনাকে বুঝতে হবে, আপনার আমাকে বুঝতে হবে। যদি আমরা একে অপরকে না বুঝি, দ্য কমিউনিকেশন শুড নট বি ইফেক্টিভ, ইট শুড নট বি এট অল ইফেক্টিভ। এবং এটার ইনএফেক্টিভ প্যারাডাইম যেটা কমন, আই লিসেন উইথ দ্য ইন্টেন্ট টু রিপ্লাই। আপনার কাছে আসলো একটা ছেলে, স্যার বা আঙ্কেল, চাচা, আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমি এত চেষ্টা করেছি, এত কিছু করেছি, পরীক্ষা খারাপ করেছি, আমি এবার পাশ করতে পারিনি, বা পরীক্ষা পাশ করেছি, আমি জিপিএ 3 পেয়েছি। আপনি কি করবেন জানেন? মানে আপনি, মানে আমরা, আপনি বলতে ব্যক্তি, আপনি বলছি না, মানে আমার কথা বলছি। আমরা মাথায় জিপ ট্যাং ট্যাংটা জিপ তো নড়ছে ততক্ষণে, কারণ আমি তো তোকে সেট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এখন তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে এখন তোমার সামনে দুটো অপশন আছে, তুমি হয়তো পরীক্ষাটা আরেকবার দিতে পারো, তোমার জিপিএ একটু 1 বছর পড়ো, আর না হলে তুমি একটা কাজ করো, তুমি এই পড়াটা শুরু করে দাও, তুমি প্রাইভেটে খোঁজ নাও। আমি কি করছি আসলে? ওনার সাথে কমিউনিকেট করছি। ওকে আপনার কাছে অ্যাডভাইস চাইতে এসেছিল, ও আপনার দুঃখের কথা বলতে আসছে, হি ডিডন্ট কাম হিয়ার টু গেটিং অ্যাডভাইস ফ্রম ইউ। যে কারণে বুড়াদের সাথে, মানে একটা গ্রুপের সাথে ইয়াংদের পড়াই না, আমরা ওদেরকে দেখলেই ভাষণ দেওয়া শুরু করি। আমরা তোমাদের বয়সে আমরা হাতি মেরেছি, তোমাদের ভাই ওদের বয়সে তোমরা হাতি ঘোড়া মেরে লাভ আছে নাকি? ওর বয়সও কি করছে, এটা হলো ইস্যু। ও এখন যে দুনিয়া আছে, ও ভালো না খারাপ আপনি আমি কিভাবে জানি? আমরা যখন ইয়াং ছিলাম আমাদেরও তো বুঝতাম না, নষ্ট হয়ে গেছে, বলে নাই? অবশ্যই বলছে। আমাদের বলছে এগুলো কি গান শুনে ফেললাম, গান, বাচ্চুর গান, তখন আমরা পাগল, জেমসের গান শুনছি, এগুলো গান, এগুলো কোনো গান? গান হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের। এখন আপনি বাচ্চুর গান শুনেন, আপনার পোলা বলবে এগুলো কোনো গান, এগুলো গানের মাথা, ওরা একটা গান শুনে। আবার এর পরেরটা বলবো ওটা কোনো গান। দিস ইজ কল্ড জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপ আমাদের কেন হবে? আমাদের জেনারেশনটি ইনইফেক্টিভ প্যারাডাইমের জন্য, ইনইফেক্টিভ কমিউনিকেশনের জন্য প্যারাডাইম গ্যাপটা হয়। আমি যদি বোঝার চেষ্টা করি ও কেন এটা বলছে, কেন এটা করছে, ফার্স্ট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে আই লিসেন উইথ দ্য ইন্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ও যখন আমাকে বলছে আমার আবার রেজাল্ট হয়েছে, আমার রেজাল্টে আমি জিপিএ 3 পেয়েছি, আমি এটা করেছি, আমার এখানে প্রথমে বুঝতে হচ্ছে আমাকে কেন বলছে, বুঝার চেষ্টা করতে হবে আগে। আমি যখন বুঝতে পারবো তখন আমি ওর সাথে কমিউনিকেশনে যাব। হাউ? এমপ্যাথেটিক কমিউনিকেশন। এমপ্যাথেটিক কমিউনিকেশন ইজ অ্যান আর্ট। এমপ্যাথেটিক কমিউনিকেশন সবাই করতে পারে না। এটা দিনের পর দিন প্র্যাকটিস করতে 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 একসময় পারে।
এবং ইফ ইউ ক্যান ডু দ্য এমপ্যাথেটিক কমিউনিকেশন, তুমি যদি আপনারা যদি কেউ এমপ্যাথেটিক কমিউনিকেশন উপর প্র্যাকটিস করে আসতে পারেন, আবার বলছি এই হ্যাবিটস এর মেন ইস্যুটা কি, আপনি ইউ গেট অল দ্য টুলস অল দ্য টেকনিক্স বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনি যদি এমপ্যাথেটিক কমিউনিকেশনের প্র্যাকটিসটা করতে পারবেন, তখন হচ্ছে আপনি দেখবেন ইউ ক্যান কমিউনিকেট উইথ এনি ওয়ান। এটা আপনার ছেলে হোক, আপনার নাতি হোক, আপনার দাদা হোক, বাবা হোক, পাশের বাড়ি হোক, অফিসের বস, ইউ ক্যান কমিউনিকেট বিকজ ইউ লিসেন উইথ দ্য ইন্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, নট উইথ দ্য ইন্টেন্ট টু রিপ্লাই। এবং এটার একটা এক্স ফ্যাক্টর হচ্ছে উই জেনুইনলি লিসেন টু ইচ আদার, honestly seeking to understand the viewpoint of others. How many people? 21% people. আমার ধারণা বাংলাদেশের 1% হবে। সাধারণত যখন কথা বলবেন, আপনি আরেকজনের সাথে কথা বলছেন, ও কি করে মোবাইল একটা টেপতে থাকে আপনার সামনে, আপনি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো, আমি শুনছি বলেন, আমি শুনছি বলেন, অথবা আপনি বলছেন ও তো ঢুকে গেছে এখানে মোবাইলের টাচ ব্রেনটা এখানে একদম একটা হুক। এটা একটা বই আছে, বইটার নাম হচ্ছে হুক, HOOKED, হুকড। হুকড বইতে মানুষকে ব্রেইনকে নিয়ে কিভাবে এই যে আপনার সোশ্যাল মিডিয়া না শুধু, সবাই বিজনেসম্যানরা কিভাবে আমাদেরকে বোকা বানায়, কিভাবে ওরা আমাদেরকে হুক করে ফেলে, কিভাবে ওদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের আটকে ফেলে, এগুলো সব বলা আছে। পিপল হুকড। এখন হুকটে যদি ও যদি হুকটে থাকে, আমি যখন দেখলাম আমি কথা বলছি ও শুনছে না, তাহলে আমার তখন ওইখানে হচ্ছে চুপ। আর ও যখন কথা বলছে, আমার কাজ হচ্ছে শোনা। কেন? I want to be a perfect man. Perfect man বলতে I want to be an interdependent man, not perfect. উনি যখন আমার কাছে আসছে, I want to put a legacy. উনি যেন কখনো বলে আমি একটা খুব বিপদে পড়েছিলাম, আমার ওই বিপদের সময় আমি কারোর সাথে কথা বলার সুযোগ পাইনি, যখন এই ভাইয়ের কাছে গেছি উনি আমার কথাটা মন দিয়ে শুনেছিলেন। উনি আপনার লাইফ লং এই কথাটা বলবেন। এবং আপনি দেখবেন এটা আমাদের ধর্মীয় ভাবে বলা আছে, এটা ওয়ান কাইন্ড অফ সাদাকা। আপনি সাদাকা হিসেবে এটা আপনি একটা রেজাল্ট পাবেন, এবং এটা রেজাল্ট পাবেনই, এটা রেজাল্ট পেতে বাধ্য। এখন দিস ইজ কল্ড দ্য হ্যাবিট নাম্বার 5। এবং হ্যাবিট নাম্বার 5-এ এখানে ওরা যেটা বলছে, কমিউনিকেশন স্কেলে 5টা লেভেল অফ কমিউনিকেশন হয়। লেভেল 1 হচ্ছে লো লেভেল, লিটল অর নো অ্যাওয়ারনেস অফ ফিলিং, কথা বলার আছে কথা বলা। লেভেল 2 মডারেটলি লো লেভেল, সাম অ্যাওয়ারনেস, যেটা আমরা আহারে তুমি খারাপ করেছো, আচ্ছা যাও আবার ভাষণ শুরু করে দিলাম, তারপর এটা হচ্ছে লেভেল 2। লেভেল 3 হচ্ছে রেসিপ্রোকাল লেভেল অফ এমপ্যাথেটিক রেসপন্ডিং, accurate reflection of client's message reflected at the level of which it was given, paraphrasing with the appropriate feeling word. এটা হচ্ছে মিনিমাম। একজন হিউম্যান হিসেবে আপনি কারোর সাথে যখন কন্ট্যাক্ট করবেন, আপনাকে অ্যাটলিস্ট লেভেল 3 কমিউনিকেশন করতে হবে। আর লেভেল 4টা হচ্ছে, এটা পারলে ইউ আর অ্যান এক্সেলেন্ট, এটা হচ্ছে মডারেটলি হাই লেভেল অফ এমপ্যাথেটিক রেসপন্ডিং, reflecting not only the accurate feeling but also the underlying feeling. আর লেভেল 5 হচ্ছে হাই লেভেল অফ এমপ্যাথেটিক রেসপন্ডিং, accurate reflection of feeling plus underlying feelings is greater breadth and depth, also for some interpretations such as deep disappointment or long range goal. এটাকে বলা হয় লেভেল 5। এই লেভেল 5 এর পরে হচ্ছে আপনার লেভেল 5 এর পরে হলো আমাদের এমপ্যাথেটিক লিসেনিং এ চলে আসে। এমপ্যাথেটিক লিসেনিং এর মধ্যে কি, একটা হচ্ছে এমপ্যাথেটিক রেসপন্স, একটা হচ্ছে এমপ্যাথেটিক লিসেনিং। হাউ টু লিসেন এমপ্যাথেটিক্যালি? আপনি যখন কারোর সাথে কথা বলছেন, আপনি একটু ঝুঁকে বসেন, হাতে ফোনটা ছিল, ফোনটা একটু নামায় রাখলেন, আপনার বইটা ছিল, বইটা একটু সরিয়ে রাখলেন। এটা হচ্ছে আপনি বডি ল্যাঙ্গুয়েজ, আমি তোমার কথা শুনছি, আপনার চোখে মনে হলো। টেক ইনফরমেশন উইদাউট পাসিং জাজমেন্ট, আপনি কোনো কিছু না বুঝলে একটু কোশ্চেন করা, acknowledge the customer, acknowledge the speaker, acknowledge মানে একটু কোশ্চেন, আচ্ছা 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 ওটা কি হয়েছিল, আচ্ছা আচ্ছা বুঝছি। তারপরে মডেল এমপ্যাথেটিক প্র্যাকটিস, ক্রিয়েট ট্রাস্টিং এনভায়রনমেন্ট, অ্যালাউ দ্য এক্সপ্রেশন অফ ইমোশন এন্ড শেয়ারিং অফ প্রবলেম। যখন এটা হয় তখন এটাকে বলা হয় এমপ্যাথেটিক লিসেনিং। এবং আমরা নর্মালি যেটা করি, এটাকে বলা হয় অটোবায়োগ্রাফিক্যাল রেসপন্স। অটোবায়োগ্রাফি, ওই আমার জীবনী, তোমার বয়সে আমি কি করেছিলাম, আমি হাতি মেরেছিলাম, আমি ঘোড়া মেরেছিলাম, আমি হচ্ছে একমাত্র পৃথিবীতে, আমার মতো কঠোর পরিশ্রমী লোক কেউ আসে নাই। আমরা হয় অ্যাডভাইস দিই, না হয় প্রবিং দিই, না ইন্টারপ্রেট করি, না ইভ্যালুয়েট করি। আমরা এগুলোতে মধ্যে বেঁচে থাকি। কিন্তু হ্যাবিট 5 বলছে, ইফ ইউ ওয়ান্ট টু do something, if you want to make a connection with the other people, if you want to be a leader, you have to practice it from your home, from your office, from your environment, from your society. তখন ওটা হচ্ছে তোমাকে, you have to have empathetic listening and you have to have
দ্য এমপ্যাথেটিক রেসপন্স। এবং এই 4 এবং 5 দুইটাকে আমরা যোগ করছি যখন, 4-এ কি বলছি, 4-এ হচ্ছে আমি ওকে কনসিডারেট করছি, ওর সাথে আমি যখন এগ্রিমেন্টে যাচ্ছি, কাজে কর্মে যাচ্ছি, সবকিছুতে কনসিডারেট করছি। আর 5-এ হচ্ছে আমি যখন কনভারসেশন করছি, আমি কনভারসেশন ওকে ব্যক্তি হিসেবে ওকে কনসিডারেট করছি, ওর ফিলিংসটা আমি নিচ্ছি, ওর মুডটা আমি নিচ্ছি, তখন এটাকে বলা হয় সিনার্জাইজ। দে কোঅপারেট। তখন আপনার সাথে ওর কোঅপারেশন আসবে, তখন হচ্ছে দ্য হ্যাবিট অফ ক্রিয়েটিভ কোঅপারেশন। এটার একটা নামও আছে, একদম কমপ্লিট 7 হ্যাবিটস এর থেকে বড় বই, বইটার সাইজ। এই বইটার নাম হচ্ছে দ্য থার্ড অল্টারনেটিভ। 7 হ্যাবিট যদি 300 পেজের বই হয়, থার্ড অল্টারনেটিভ হচ্ছে 400 পেজ। দ্য থার্ড অল্টারনেটিভ, থার্ড অল্টারনেটিভ হচ্ছে সিনার্জাইজ। সিনার্জাইজ হচ্ছে দ্য হোল ইজ গ্রেটার দেন দ্য সাম অফ ইটস পার্টস। যে কোনো কিছু হোলটা বেটার, পার্টস এর থেকে হোল বেটার। এ হোল ইজ গ্রেটার দেন সাম অফ দ্য পার্টস। এটা হচ্ছে এই প্রিন্সিপালের উপর বেস করে এখানে ইনএফেক্টিভ প্যারাডাইম হচ্ছে ইটস ইদার ইউ ওয়ে অর মাই ওয়ে অর এ কম্প্রোমাইজ। যেটা আমি বলছিলাম, আমাদের সোসাইটিতে কি হয়, রিলেশনের সমস্যা কি হয়, আমি যেভাবে বলছি এভাবে চলবে, অথবা ও যেভাবে বলছে এভাবে চলবে, আর নাহলে আমরা একটা কম্প্রোমাইজ সিচুয়েশনে যাব। তাহলে কোনোটাই কিন্তু হলো না। ইফেক্টিভ হচ্ছে টুগেদার উই ক্যান ক্রিয়েট এ বেটার ওয়ে, আ হায়ার ওয়ে। হাজবেন্ড বলছে এটাই বা বস বলছে এটাই, আমি মানতেই পারছি না, তাহলে আমরা একটা হায়ার ওয়ে বের করি। ধরেন আপনার বস বলছে তোমাকে কালকে এই কাজটা করে দিতেই হবে, আপনি বলছেন আমাকে কালকে অবশ্যই আমার বাড়িতে যেতেই হবে, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা তর্কাতর্কি, ফাইটিং চলতেছে, কিন্তু আমরা মাঝখানে বসে কি ক্যান উই সলভ সামথিং, ক্রিয়েট, যে আমরা আসলে কি করা যেতে পারে। আমরা দুজন মিলে বসলাম, আচ্ছা বস কালকে আমার একটু বাড়িতেও যেতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, বাড়িতে আমার বাসে যেতে লাগবে 5 ঘন্টা, আমি 5 ঘন্টা পর যখন বাড়িতে পৌঁছাবো, আমার বাসায় নেটের গ্রামের বাড়িতে যাবো, এখানে তাদের ইন্টারনেটের কানেকশন নেই, তাহলে আমার ওটা একটু সমস্যা হবে, আমরা আসলে কি করতে পারি আপনি বলেন। তখন বসও তখন বললো এখন আমার কাজটাও তো জরুরি, এটা আমার বোর্ডে প্রেজেন্টেশনটা অবশ্যই দুপুরে দিতে হবে, কি করা যায়। দুজন মিলে তখন বসলেন, বসে যখন পজিটিভলি, বসও পজিটিভ, ঠিক আছে তুমিও বাড়ি যাও, তুমি কি করলে তুমিও বাড়ি যেতে পারো, আমার কাজটা হয়, আমিও পজিটিভ, আমি আপনার কাজটাও করতে যাচ্ছি কিন্তু আমার বাড়িও যেতে হবে, তাহলে কি করতে পারি। যখন টুগেদার আমরা বসলাম, তখন অবশ্যই অবশ্যই আমরা কি পাবো, আমরা সিনার্জাইজ পাবো। সিনার্জাইজের থার্ড অল্টারনেটিভ, থার্ড অল্টারনেটিভ মানে কি 1+1=3 মিনিমাম। এটা 10, 100 হইতে পারে, কারণ এটার আউটকাম হচ্ছে ট্রান্সফরমেশন। আপনার বস আপনাকে ভুলবেন, আপনিও বসকে কখনো ভুলবেন না, কারণ আপনারও বাড়ি যাওয়া হবে, উনারও কাজটা হবে, কিভাবে হবে এটাই বের করতে হবে। হইতে পারে আমরা তখন বললাম কি আমাকে, আমি ফোনে থাকবো, আমি আমার আরেক কলিগকে একটু ডাকলাম, ভাই এটা আমার পুরোনো এক্সেল ফাইল, এক্সেল ফাইলের উপরে ডেটাটা করতে হবে, আমি তোমাকে জিনিসটা বুঝাই দিচ্ছি কোথায় কোথায় করতে হবে, পুরান রিপোর্টটা আনলাম, কোথায় কোথায় আনলাম, আমি হয়তো 2 ঘন্টা দেখাই দিলাম। অথবা আমি ভোরবেলা উঠে আমি 4টা থেকে 6টা পর্যন্ত কাজটা বা 10টা পর্যন্ত কাজটা করে আমি বাড়িতে একটু 2 ঘন্টা পর গেলাম, কথার কথা, মানে উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে। এবং কম্প্রোমাইজ 1+1=1.5, ডিফেন্সিভনেস 1+1=half, এবং হস্টিলিটি 1+1=-1, কন্টেনশন এটা হচ্ছে ট্রান্সফরমেশন দিন শেষে। এবং এটাকে বলা হয় থার্ড অল্টারনেটিভ, মানে ইউর ওয়ে মাই ওয়ে। এখন আমিও মানি না, ও মানি না, যেটা হয় তাল গাছ আমার। গ্রামে তো, গ্রামে বলতে আমাদের সবার ফ্যামিলিতে নিশ্চয় হয়, জায়গা জমিতে ভাগযোগ সব দিকে হচ্ছে, গ্রামে জমি ভাগ দেওয়ার মেজর কারণটা কি, জায়গা জমিকে ভাগযোগের মেজর ইস্যুটাই হচ্ছে আপনি, উনিও মানে না এও মানে না, মানে মাই ওয়ে আর ইউ ওয়ে। কিন্তু এখানে যদি আমাদের দুজনেরই উইলিংনেস থাকে, আমাদের চেক করতে উইলিংনেস আছে কিনা আমরা এটাকে সলভ করার জন্য, এবং আমরা এখানে রিফ্লেক্ট আমাদের ভিউ পয়েন্ট গুলো আমরা আলাপ করতে পারি কিনা, এবং এখান থেকে আমরা যদি নিউ আইডিয়া ক্রিয়েট করতে পারি, তখন ইট বিকাম দ্য থার্ড অল্টারনেটিভ। এবং থার্ড অল্টারনেটিভ কি হয়, দুজনই এগ্রি করে। You have created third alternative when you both have a change of heart, feel new energy and excitement, see things in a new way, feel the relationship that transform, end up with an idea that is better than what is either of you started with. এবং এটার এক্সপেক্টর হচ্ছে our communication is energetic and creative, often leading a new and better ideas, এটা হচ্ছে 26%। এটাতেও গ্লোবালি আছে। এখন হচ্ছে the last one, 7 number habit, they reflect on and repair their deficiency। আমরা এখানে 7 habits এ সবসময় বলে, তুমি একটা গাড়ি ড্রাইভ করছো,
তুমি গাড়িটা স্টার্ট দিলে, ড্রাইভ শুরু করলে, আমি কোথাও যাব, আমি গাড়ি চলছে 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 চলছে, আমি গাড়িতে তেলও নিই না, গাড়িও ঠান্ডা করি না, গাড়ি থামায়ও না, কিছু করি না। নষ্ট টষ্ট বা পরের issue, তেল তো শেষ হবেই, 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, আলটিমেট গাড়ির তেল শেষ হবেই। তেল শেষ হলে আপনার গাড়িটাই বন্ধ হয়ে যাবে। তার থেকে আমাদের কি করতে হচ্ছে, আমরা গাড়িটা চলবে, গাড়িটা 2-3 ঘন্টা চললো, আমরা কোথাও দাঁড়ালাম, একটু নিজেরও ফ্রেশ হলাম, মাথায় মুখে পানি দিলাম, নিজে একটু কুল ডাউন হলাম, গাড়ির ইঞ্জিন পানি দিতে হলে একটু পানিটা চেক করলাম, আবার তেলটা ভরে নিলাম, আমি আবার স্টার্ট শুরু। দিস ইজ কল্ড দ্য শার্পেন দ্য সো দ্য হ্যাবিট অফ রিনিউয়াল। এটাতে এটার ইফেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে, টু মেনটেইন এন্ড ইনক্রিজ ইফেক্টিভনেস উই মাস্ট রিনিউ আওয়ারসেলফ ইন বডি, হার্ট, মাইন্ড অ্যান্ড সোল। এটা একটা বড় ইস্যু হচ্ছে, বডি, হার্ট, মাইন্ড অ্যান্ড সোল। এই চারটাতে আমাদের করতে হবে। আমি শুধু এক্সারসাইজ করি শরীরের, হবে না। এটা হচ্ছে বডি, অবশ্যই হবে, কিন্তু শুধু শরীর করলে হবে না, আমার হার্টের এক্সারসাইজ করতে হবে। হার্ট মানে কি? হৃদয়, ভালোবাসা, ফ্যামিলি। মাইন্ড, ব্রেইনের, এবং সোল, সোল মানে আত্মা, মানে যেটা ধর্মীয় প্র্যাকটিস, এটাও করতে হবে। বডি, মাইন্ড, হার্ট এন্ড সোল, প্রত্যেক দিন এই চারটা আমাদেরকে রিনিউয়াল করতে হবে, এভরিডে, এভরিডে, 365 days a year। এটা একদিনও বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। এটা কারোর জন্য না, ফোন নিজের জন্য। আমার নিজেকে নিজে হেলদি রাখতে হবে, মেন্টালি, ফিজিক্যালি, সোল, ইমোশনাল, সব দিকে আমাকে হেলদি রাখতে হবে। এই হেলদি রাখাটাকে বলা হচ্ছে আপনার হ্যাবিট নাম্বার 7, sharpen the saw। ইনএফেক্টিভ হ্যাবিটস হচ্ছে, আই ফোকাস অনলি অন গেটিং গোল্ডেন এগস। গোল্ডেন এগস মানে কি? আমি ঘাস কেটে পেটেতে বের করে ফেলি। আর এটা হচ্ছে ইনইফেক্টিভ। ইফেক্টিভ হচ্ছে, আই নার্চার দ্য গুস দ্যাট লেইস দ্য গোল্ডেন এগস। আমি সেই গোল্ডেন এগস যে দিচ্ছে তাকে আমি নার্চার। তাহলে কোনটা ইফেক্টিভ? ইফেক্টিভ হচ্ছে গোল্ডেন এগকে নার্চার করা। একটা ভিডিও দিয়ে শেষ করছি এখনকার মতো। এই ভিডিওটা হচ্ছে স্টিভেন কবির ছেলে। এটা হচ্ছে আমার সবচেয়ে 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 পছন্দের একটা ভিডিও। এই ভিডিওটা করেছে শন, সে স্টিভেন কবির ছেলে। সেই এখানে একটা এই চারটা হ্যাবিট নিয়ে সে একদম ডিটেলস একটা বর্ণনা দেয়, এক্সেলেন্ট একটা বর্ণনা। এটার পরে আমরা আজকের মতো শেষ করি। Life can be tough. It can test us, it can stretch us, even push us to our breaking point and sometimes beyond. With all of the demands that we have to juggle, it is easy to become imbalanced, stressed out, or to even feel empty inside. And if we don't take the time every day for renewal, we simply won't have the capacity. We won't have the strength or the energy or the insight to deal with life's challenges. Trying to live without renewing ourselves each day is like trying to cut a piece of wood with a dull saw. You can't do it. To gain the power you need to face life's challenges, you must make time each day to sharpen the saw. Habit 7 surrounds all the other habits because, simply put, it's the habit that makes all the other habits possible. It's about preserving and enhancing the single greatest asset you have, you. It means regularly renewing and strengthening the 4 key dimensions of your life: your body, your mind, your heart, and your spirit. Let's start with the body. Body represents our physical energy and our capacity to do things. We can keep ourselves sharp in this area through regular exercise, through good nutrition, proper rest, and of course, finding time to relax. Mind represents our mental sharpness, our ability to think clearly and to make good decisions. We renew ourselves in this area through continuous learning, writing, reading, as well as planning and organizing, so our minds are not cluttered and we get very clear on what needs to get done. Heart represents the quality of our relationships. We can sharpen our saw in this area by taking time for people, by taking time to build and to strengthen and to sometimes repair our most important relationships. In other words, by making daily deposits into the emotional bank accounts of other people. And finally, spirit. Spirit represents that inner self that exists far beneath the surface of your everyday self. It represents your center, your deepest convictions and your values, your source of purpose and meaning. We can renew ourselves in this area in many ways, such as spending time in nature or meditation, listening to inspiring music, thinking deeply on our mission and our values, religious worship, or meaningful service.
Sharpening the saw each day in the physical, the mental, the social, and the spiritual dimensions is a practice we call the daily private victory. I recently had an experience that tested my commitment to my own daily private victory. That morning, my alarm sounded. Usually I get up and exercise, plan, get ready for the day. But I was up late the night before and I was so tired. And I thought to myself, I don't have time today to sharpen the saw. But as I was lying there, I could hear my father's voice in the back of my head saying, like he always said, Sean, have you ever been too busy driving to take time to get gas? So I got up and I went down to my basement. I exercised. Immediately after exercising, I sat on my couch in the basement and I read inspiring literature for a few minutes. I then took time to plan my day. I started by looking at my mission statement, and then I reviewed each of my roles and the key goals and things I wanted to accomplish for each role. I got really clear on the few things I had to get done that day. It gave me perspective. As I continued planning, I also realized that I needed to apologize to my wife for something I'd said the night before. So I finished my planning and I went back upstairs. The whole routine only took about 45 minutes. After getting ready for the day, I went to my wife and I apologized. It turned out I really needed to, and she let me know that. However, it made a huge difference in how we both felt as we started the day. And as I walked out the door for work, I felt refreshed. My most important relationships were in order, and I had a very clear view of the day ahead. As it turned out, my private victory that morning helped me in so many ways throughout the day. I had to make a number of very pivotal decisions that day, and I felt this great sense of wisdom and judgment to help me. But it could have gone the other way. I could have stayed in bed and rushed through the morning and missed the opportunity to invest in my own capability to live that day well. I highly recommend this simple practice of sharpening the saw by spending time every day having your own daily private victory. Find a routine and a time that works for you. It will affect every decision and every relationship. It will greatly improve the quality of every other hour of the day, including the depth and the restfulness of your sleep. And it will build the long-term physical, mental, and spiritual strength that we all need to handle these challenges in life. So commit now to winning your own daily private victory. Even when it's hard, even when you don't have time or don't feel like it, and even when you don't want to wake up, it will make all the difference. এক্সেলেন্ট একটা ভিডিও, এটা আমার সবচেয়ে পছন্দের ভিডিও। একটা ভিডিওতেই মোটামুটি সবকিছু সে বুঝায় বলে কিভাবে মানে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল সবকিছু কিভাবে সামনে আগায়। আর এখানে এক্স ফ্যাক্টরটা হচ্ছে আই প্ল্যান অ্যাক্টিভিটি দ্যাট অ্যালাউ মি কন্টিনিউয়াসলি টু ইমপ্রুভ মাই পারফরমেন্স ইজ 34% পিপল অনলি। এবং আমাদের এই ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়ালটাই আমাদের এভরিডে আমাদের এই পার্টে। এবং এটাই ছিল আমাদের আজকের একটা ওভারভিউ, জাস্ট একটা 7 হ্যাবিটস এর মাধ্যমে কিভাবে আপনার মাইন্ডসেটের উপর কাজ করে কিভাবে গ্রো করা যায়। এবং এক্সেলেন্ট মানে মানুষের জন্য যেটা বলছি, উই অল নো হোয়াট টু ডু, উই অল নো হোয়াট ইজ আওয়ার স্ট্র্যাটেজি, বাট উই ডোন্ট নো হাউ টু গো দেয়ার, উই ডোন্ট নো হাউ টু টেক অ্যাকশন। 7 হ্যাবিটস আমাদেরকে এই অ্যাকশন গুলো নেওয়ার সুযোগগুলো শেখায়। এবং আমরা ওটার উপর বেস করে আমরা আগামী নভেম্বর মাসের একটা 1, 2 এবং 7, 8, এখানে আমি শুক্রবার পাচ্ছি না, এই জন্য 7 তারিখ শুক্রবার আমরা অ্যাড করেছি। 1 তারিখ 2 তারিখ হচ্ছে শনি রবি, আর 7, 8 হচ্ছে শুক্র শনি। এর মধ্যে শুক্রবারটা একটু সকালে, মানে আমার একটু প্ল্যানটা হচ্ছে একটু সময় পাওয়া। রাতে তো দেখছেন অলরেডি মানে 9টা শুরু করেছি, 10টা 45 অলরেডি 50% মতো পিপল চলে গেছে নেচার, ঘুমাইতে হবে, কালকে সকালে অফিস আছে। এখন ওই প্রবলেমটাও আছে, ওই জন্য আমরা একটা দিন সকালে রেখেছি। এবং আপনাদের একটা ওয়ার্ক বুক যাবে, এখানে যে কথাগুলো বলছি আপনি এই প্ল্যান গুলো কিন্তু করতে হবে। এটা করার আছে, করা না, প্র্যাকটিক্যালি করতে হবে। আমি আসলে কি করতে চাই, অ্যাটলিস্ট আপনারা যখন এই 4 দিনের সেশনটা শেষ করবেন, আপনি আসলে কি চান, আপনি কি করতে চান, আপনার প্ল্যানটা কি, আপনার কি দুর্বলতা কি সবলতা, এটার একটা কমপ্লিট একটা ইয়ে চলে আসবে আপনার। কি বলবো, মানে একটা
ড্রাফট দাঁড়ায় যাবে আপনার লাইফের, মানে আপনার লাইফের একটা ড্রাফট দাঁড়িয়ে যাবে। এরপর ওই ড্রাফটটাকে নিয়ে সামনে আগানো, এটা হচ্ছে আপনাদের কাজ। আপনারা যারা ইন্টারেস্টেড, গ্রুপে তো আছেনই, গ্রুপে আপনারা জানাবেন, ওখানে সঞ্জিদা ম্যাডাম আছে, ওনার সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আর হয়তো দেখা হবে ইনশাল্লাহ। যদিও উচিত ছিল একটু কথাবার্তা বলা, কিন্তু প্রবলেম যেটা হয় অনলাইনে কেউ বলতে চায় কেউ বলতে চায় না। আর এখন মানে সময়টা খুব শর্ট থাকে, 1-1.5 ঘন্টায় ডেলিভারি করতে হয়। 1-1.5 ঘন্টা ইটস টু শর্ট টাইম। ইভেন 7 হ্যাবিটস এর জন্য 4 দিন অনেক শর্ট টাইম। এটা আমার জন্য সবচেয়ে, আমার হয়তো আপনাদের কিছু হোমওয়ার্কেও যেতে হবে, কিছু জায়গায় গ্রুপে আপনাদের রিপ্লাই দিয়ে কথা বলে বলে কিছু ভিডিও টিডিও দিয়ে ওভাবে হয়তো আমাদের ইনশাল্লাহ আগাতে হবে। ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে। I've been thank you so much. Ready to জি, ঠিক আছে তাহলে আমরা তাহলে আজকে এখানে শেষ করি ইনশাল্লাহ। আবার হয়তো দেখা হবে ইনশাল্লাহ পেইড সেশনে, যারা ইন্টারেস্টেড হবেন আলাপ হবে। Assalamu alaikum, sir. Thank you, sir, থ্যাংক ইউ for সো your মাচ। nice presentation. আসসালামু আলাইকুম।